বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 আগস্ট 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 39তম ক্লাস এবং দণ্ডবিধির 7ম ক্লাস। তো গতদিন আমরা প্ররোচনা বা অ্যাবেটমেন্ট এটা মাত্র শুরু করেছিলাম, কিছু পড়ছিলাম, 109 পর্যন্ত পড়ছিলাম, 107, 108, 109, বাট আমরা কমপ্লিট করতে পারি নাই। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্ররোচনা আসলে কাকে বলে, যেটার সংজ্ঞা গতদিন আমরা 107 ধারায় পড়েছি। যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে কোনো অপরাধ করতে প্ররোচনা দেয়, সহায়তা করে, এটাকে বলে হচ্ছে আপনার প্ররোচনা, তাতে সে ওই কাজটা করুক বা না করুক। এখন 107 ধারা অনুসারে প্ররোচনা হতে পারে তিনটি উপায়: প্ররোচিত করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, আর কোনো কাজ করে বা করা হতে বিরত থাকে। আহ তো ওই যে আপনার তিনটা উপাদান ছিল, ইনস্টিগেশন, কনস্পাইরেসি এন্ড এইড, মনে আছে কিনা? তো যিনি প্ররোচনা করেন তাকে বলা হয় প্ররোচক। এটা বলছে 108। 108 অর্থাৎ প্ররোচনার সংজ্ঞা দেওয়া হয়েছে 107। আর যিনি প্ররোচনা করে তাকে বলে প্ররোচনাকারী বা প্ররোচক, এটা বলেছে 108। আর 108 কতে একটা বিধান আছে, সেটা হলো যে বাংলাদেশে বসে যদি কেউ বিদেশে কোনো প্ররোচনা দেয়, বিদেশে ওই কাজটা সংঘটিত হোক বা না হোক, যিনি বাংলাদেশে বসে এই কাজটা করলেন তিনি বাংলাদেশের আহ, আইন অনুসারে তিনি দণ্ডিত হবেন বা তার বিচার হবে। তো গতদিনে আমরা এটা পড়েছিলাম এবং সেই সাথে আরো কিছু পড়ছিলাম যে প্ররোচনার কিছু মৌলিক নীতি আছে, যেটা 108 ধারায় বলছে যে আপনি, প্ররোচনা হচ্ছে প্রথমত একটা স্বতন্ত্র অপরাধ। 34 আর 149 কিন্তু স্বতন্ত্র অপরাধ না। প্ররোচনার ফলে একজনকেও দায়ী করা যায়। প্ররোচনার ফলে আপনি যারে অপরাধটা করতে বললেন সে করুক বা না করুক, আপনি কিন্তু শাস্তি পাবেন। যারে প্ররোচনা করলেন তার করার যোগ্যতা থাক বা না থাক, আপনি কিন্তু শাস্তি পাবেন। আচ্ছা, সে যদি অস্বীকার করে আপনিও কিন্তু প্ররোচনার দায়ে দণ্ডিত হবেন। এগুলো হলো প্ররোচনার মূলনীতি। এখন গতদিন আমরা একটু আলোচনা করেছিলাম যে প্ররোচনার শাস্তি সম্পর্কে আলোচনা করছে 109 ধারা থেকে 120 ধারা পর্যন্ত। তো এর মধ্যে যদি প্ররোচনার ফলে অপরাধটি সংঘটিত হয়, প্ররোচনা দিয়েছে, অপরাধটি সংঘটিত হয়েছে, তখন যে সাজার বিধান এটা আলোচনা করছে 109 থেকে 114। আর প্ররোচনার ফলে যদি অপরাধটি সংঘটিত না হয়, এটা আলোচনা করছে 115 থেকে 120। ঠিক আছে? তো এখন আমরা গতদিন একটা ধারা পড়েছিলাম, শাস্তির 109 ধারা। 109 ধারায় বলা হয়েছে যদি প্ররোচনার জন্য আলাদা শাস্তি থাকে তাহলে 109 ধারা প্রযোজ্য হবে না। যদি প্ররোচনার জন্য আলাদা কোনো সাজার বিধান না থাকে তাহলে মূল অপরাধেরও যে সাজা, প্ররোচনারও সেই সাজা, এবং শেষ দণ্ডিত হবে মূল অপরাধের ধারার সাথে যুক্ত হবে 109। উদাহরণস্বরূপ, আমি যদি কাউকে খুন করতে বলি এবং সে যদি আমার কথা মতো খুন করে, আর 109 মানে আরেকটা কথা মনে রাখবেন, 109 মানে প্ররোচনা দেওয়া হয়েছে, অপরাধটা সংঘটিত হয়েছে। প্ররোচনা দেওয়া হয়েছে, অপরাধটাও সংঘটিত হয়েছে। তাহলে আমি একজনকে প্ররোচনা দিলাম, সে গিয়ে অপরাধটা সংঘটিত করলো। যদি ধরেন উদাহরণস্বরূপ বলি, কাউকে খুন করতে বলছি, সে খুন করছে। এখন আমাদের দণ্ডবিধিতে খুনের প্ররোচনার আলাদা কোনো সাজা নাই। তাহলে সেই ক্ষেত্রে যিনি খুন করেছেন তিনি হলো 302, আর খুনের যে সাজা আমারও সেই সাজা, বাট আমি 302 এর সাথে আমার ধারা যুক্ত হবে 109। 109 মানে বোঝাচ্ছে যে আমি এই খুনের প্ররোচনা দিয়েছি, আর ওরও 302, আমারও 302 যদি হতো তাহলে বোঝা যেত দুইজনই খুন করেছে। বুঝতে পারছেন? তো এজন্য এই হলো মোটামুটি 109। এখন ভাই 109 এর সাথে সিমিলারিটি বা সাদৃশ্য আছে 114। কতদিন বলছিলাম যে হুকুম দিছে, প্ররোচনা দিছে, অপরাধটা সংঘটিত হয়েছে, বাট যিনি প্ররোচনা দিচ্ছেন তিনি স্বয়ং ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাহলে হলো 114। আর যিনি প্ররোচনা দিচ্ছেন অপরাধ সংঘটিত হয়েছে বাট তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, সেই ক্ষেত্রে হলো কত, 109। তো আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিয়েছিলাম, এই এডিশনাল পেজের 114তে চলে আসেন। পাইছেন? আপনি একটু পাশ, এই তাহমিনা একটু পাশ থেকে দেখেন, ধারা 114 দেখেন।
অপরাধ সংগঠনকালে অপসহায়তাকারীর উপস্থিতি, অপরাধ সংগঠনের সময় অপসহায়তাকারী উপস্থিত থাকলে সে এমন কার্য করেছে বলে গণ্য হবে। সে যদি উপস্থিত থাকে তাহলে ধরে নেওয়া হবে সেও এমন কাজ করেছে। বিচারিক নজির দেখেন, ধর্ষণকারীদের সহায়তা করার জন্য ধর্ষণকালীন সময়ে যিনি ছুরি সহ গার্ড হিসেবে দাঁড়িয়েছিলেন তাকে দণ্ডবিধি 376 ধারা এবং 114 ধারা অনুযায়ী দণ্ড দেওয়া যাবে। ইভেন একজন মহিলাও দণ্ডিত হতে পারে, পারে না? ধর্ষণ করতেছে আর উনি হুকুম দিছে, মহিলা হুকুম দিছে, তাইলে তিনি দণ্ডিত হবে। 376 হলো ধর্ষণের সাজা, 376-এর সাথে যুক্ত হবে কত বলেন? 114। তো তাহলে আশা করি বুঝতে পারছেন যে 109-এর সাথে 114-র কি পার্থক্য। প্ররোচনা দিছে, অপরাধ সংঘটিত হয়েছে, প্ররোচনাকারী ঘটনাস্থলে ছিলেন না, 109। প্ররোচনা দিছে, অপরাধ সংঘটিত হয়েছে, প্ররোচনাকারী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, 114। বুঝছেন? এখন গতদিন একটা প্রশ্ন ছিল, আপনারা কে কে যেন প্রশ্ন করেছিলেন যে স্যার অপরাধে প্ররোচনা দেয়া হলো এক জিনিসের, করতে বললো খুন, কিন্তু করছে সে চুরি, বা খুন তো করছে, তো করছেই, সাথে চুরিও করছে। তো এখানে একটা কথা মনে রাখেন, যে কাজের জন্য প্ররোচনা দিছে সেই কাজ ছাড়া বা সেই কাজ সহ যদি ভিন্ন কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে প্ররোচনাকারী কিভাবে শাস্তি পাবে বাকি এই সম্পর্কে আলোচনা করছে 110, 111, 112, 113। এই চারটা ধারার 110 থেকে 113, এই চারটা ধারার মূল থিম এক। মূল থিম এক মানে হলো প্ররোচনা দেওয়া হয়েছে এক কাজের জন্য, আর সে কি বলেন করছে আর এক কাজ। উদাহরণস্বরূপ যদি এইভাবে বলি, তারে বলছে ঘরে আগুন দিতে, সে আগুনও দিছে চুরিও করছে। তারে বলছে গুরুতর আঘাত করতে, সে হত্যা করে ফেলছে। তারে বলছে যে একজনরে বিষ খাওয়াইতে, সে পাশের জনরে খাওয়াই দিছে। বুঝতে পারছেন? তাহলে যে কাজের প্রয়োজনা দেওয়া হয়েছে সে করছে, তার থেকে ভিন্ন প্রকৃতির আর একটা কাজ। এখন প্ররোচনাকারী কি এই ভিন্ন কাজের জন্য দায়ী হবে কি হবে না? এই চারটা ধারাই, এই আপনার 110, 111, 112 আর 113, এই চারটা ধারাই আলোচনা করছে ভিন্ন কাজের প্ররোচনার ফলাফল। এখন খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, যদি একটু গভীরভাবে মনোযোগ না দেন তাহলে কিন্তু পারা যাবে না। প্রথমে দেখেন 110 ধারা, অভিপ্রায় ভিন্ন অন্য কোনো অভিপ্রায় অপরাধ সংগঠনের ক্ষেত্রে 110 ধারা অনুযায়ী যদি প্ররোচিত ব্যক্তি সহায়তাকারীর অভিপ্রায় ভিন্ন অন্য কোনো অভিপ্রায় অপরাধজনক কার্য করে, সেক্ষেত্রে ভিন্ন অভিপ্রায়ের অপরাধের শাস্তি সহায়তাকারীর শাস্তি হবে। এ জায়গা বলছে যে প্ররোচিত ব্যক্তি মানে যে কাজটা করতেছে সে যদি সহায়তাকারী মানে যে প্ররোচনা দিছে তার অভিপ্রায় ছাড়া যদি অন্য কোনো অভিপ্রায় কাজটা করে, মানে প্ররোচনা দিছিল এক কাজের জন্য বাট সে করে ফেলাইছে আর একটা, কিন্তু প্ররোচনাকারী ঠিকই ওই ভিন্ন কাজের জন্যই দায়ী হবে। কেন? উদাহরণটা পড়লে বুঝতে পারবেন। দেখেন, ক খকে থাপ্পড়, করিম খবিরকে প্ররোচনা দেয় সে যেন গণেশকে থাপ্পড় মারে। তাহলে করিম বলতেছে কারে? খবির রে, যে করিম তুমি খবির রে গিয়ে একটা কি মারো, থাপ্পড় মারো। কিন্তু খবির গণেশকে মারাত্মক ভাবে জখম করে। শুনেন, থাপ্পড় একটা আঘাত, সাধারণ আঘাত, আর তারে বলছে সাধারণ আঘাত করতে, কিন্তু সে করে ফেলাইছে কি গুরুতর আঘাত বা মারাত্মক জখম। উদাহরণস্বরূপ এই জায়গায় আপনি এইভাবে চিন্তা করেন যে তারে বলছিল যে তুমি থাবা দাও, থাপ্পড় দাও। এখন থাপ্পড় ঠিকই দিছে, এখন থাপ্পড় দিলে তার কানের পর্দা ফেটে গেছে। বুঝতে পারছেন? কানের পর্দা যখন ফেটে গেল তখন এটা হয়ে যাবে কি গুরুতর আঘাত। বা থাপ্পড় দিছে, তার পোকায় খাওয়া একটা দাঁত ছিল, দাঁত পড়ে গেছে, তখন এটা হয়ে যাবে কি গুরুতর আঘাত। বা থাপ্পড় দিছে, তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে, এটা হয়ে যাবে কি গুরুতর আঘাত। তারে বলছিল শুধু থাপ্পড় দিতে, বাট সে করে ফেলাইছে কি গুরুতর আঘাত। তাহলে এই ক্ষেত্রে যিনি প্ররোচনা দিচ্ছেন তিনি তো প্ররোচনা দিছিলেন শুধু আঘাতের, বাট করে ফেলাইছে কি গুরুতর আঘাত। তো এই ক্ষেত্রে যিনি প্ররোচনা দিচ্ছেন তিনি গুরুতর আঘাতের জন্যই দায়ী হবেন। কেন দায়ী হবেন? এখানে আহ আপনার দায়ী হওয়ার কারণ হলো
যে যে কাজটা করছে সে যে কাজের প্ররোচনা দিছিল আর ভিন্ন যে কাজটা হয়েছে এই দুইটা হলো একই প্রকৃতির, এবং ওইটা করতে গিয়ে ওইটা ঘটে গেছে। বুঝতে পারছেন? যদি এরকম হতো যে তারে থাপ্পড় দিছে, কিন্তু থাপ্পড় দিতে বলছে কিন্তু সে তারে কাঠ দিয়ে বাড়াইয়া পা ভেঙে ফেলছে, তাহলে আবার এই যে প্ররোচনা দিছে সে দায়ী হতো না। বুঝতে পারছেন? যে কাজটা আমি করতে বলছি সে ওই একই কাজটা করছে, কিন্তু ওই একই কাজের ফলে গুরুতর প্রকৃতির আর একটা ঘটে গেছে। এই কারণে যিনি প্ররোচনা দিচ্ছেন সাধারণ আঘাতের, তিনি গুরুতর আঘাতের প্ররোচনাকারী হিসেবে কি হবে বলেন? দায়ী হবেন। বুঝেন নাই কি? মানে ভিন্ন যে কাজটা হয়েছে ওটা একই প্রকৃতির ভিন্ন কাজ হয়েছে, যে কাজ যে অপরাধ আমি করতে বলছিলাম সেইটার একটু গুরুতর প্রকৃতিরটা ঘটে গেছে। আচ্ছা, 110-এর সাথে আমি মনে রাখবো 112, এখানে জোড়ায় জোড়ায় পড়তে হবে। হ্যাঁ, 109 আর 114 একসাথে, আর 110 আর 112 একসাথে। 112টা দেখেন। যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সেটার সাথে, এটা গোল্ডেন, সেটার সাথে ভিন্ন অপরাধ, গোল্ডেন, ভিন্ন অপরাধ সংঘটিত হলে। যে অপরাধের জন্য প্ররোচনা দিছে কিন্তু সেটার সাথে ঘটছে কি ভিন্ন আর একটা, তাহলে এই ক্ষেত্রে কি হবে? দেখেন আমি আগে একটা উদাহরণ দিই, তারপরে এটা পড়ি, তাহলে ভালো বুঝবেন। ধরেন প্ররোচনা দিছে, আমি আমি প্ররোচনা দিলাম শাকিলকে, যে শাকিল, আপনি ইসমাইলের আলমারিতে ইসমাইলের জমির দলিল আছে, ওই দলিলটা আপনি ইসমাইলের বাড়ি থেকে নিয়ে আসবেন। তো শাকিল ওই জমির দলিল আনতে গিয়ে, ইসমাইল তো আর জমির দলিল আপোষে দিবে না, এমনি এমনি দিয়ে দিবে? দিবে না। ইসমাইল বলছে যে আমি এই জায়গায় এই জমির দলিল দিব না। তখন শাকিল ইসমাইলের সাথে মারপিট করছে, মারপিট করে তারপর জমির দলিলটা আনছে। এখন আমি প্ররোচনা দিছিলাম কিসের জন্য? দলিল আনার জন্য, কিন্তু দলিল আনতে গেলে আরো একটা অপরাধ করা লাগে, নাহলে দলিল আনা যায় না, মারামারি করা লাগে, নাহলে দলিল আনা যায় না। তাহলে আমি এই জায়গায় এই দলিল আনার যে প্ররোচনা, এটার সাথে সাথে ওই যে মারামারি করছে এই প্ররোচনাকারী হিসেবেও দায়ী হব। কেন দায়ী হব? কারণ আমি যে কাজটা করতে বলছি ওই কাজটা করতে গেলে আরো একটা অপরাধ করা লাগে, না হলে ওই অপরাধটা ওইটা আমার কাজটা করা যায় না। বুঝেন নাই বোধহয়? 110 হলো আমি দিতে বলছিলাম থাপ্পড়, থাপ্পড়ই দিছে, বাট তার কানের পর্দা ফাইটে গেছে, তাহলে আমি ওই কানের পর্দা ফাটার প্ররোচনাকারী হিসেবেই দায়ী হব। আর 112 হলো আমি বলছিলাম একটা কাজ করতে, বাট ও সেই কাজটাই করছে, বাট সেই কাজটা করতে গেলে আরো একটা অপরাধ তার করা লাগে, এই কারণে আরো একটা অপরাধ সে করছে। সো আমি এই দুইটা অপরাধের প্ররোচনাকারী হিসেবেই দায়ী হব। বুঝতে পারছেন? সো একটু পড়ি। যে কাজের জন্য প্ররোচনা প্রদান করা, দেখেন যে কাজের জন্য প্ররোচনা প্রদান করা হয়েছিল সেই কাজটি সম্পাদিত হলে, মানে যে কাজের প্ররোচনা দিছি সেইটা সম্পাদিত হয়েছে, এবং সেই অপরাধ সম্পন্ন করতে গিয়ে, আন্ডারলাইন করবেন, আর একটি অপরাধ সম্পন্ন করা হলে, সেটা তো হয়েছে হয়েছেই, সাথে কি আর একটা অপরাধ সম্পন্ন করা হলে প্ররোচনাকারী উভয় অপরাধের প্ররোচনাকারী হিসেবে শাস্তি পাবে। যিনি প্ররোচনাকারী সে কয়টা অপরাধের প্ররোচনাকারী শাস্তি পাবে? দুইটা। উল্লেখ্য যে, আন্ডারলাইন করবেন, উল্লেখ্য যে প্রথম অপরাধ সম্পন্ন করতে গিয়ে দ্বিতীয় অপরাধটি করা হয়েছে। এখানে প্রথম অপরাধ সম্পন্ন করতে গিয়ে কি করছে? দ্বিতীয় অপরাধ করা হয়েছে। এখানে দ্বিতীয় অপরাধটি প্রথম অপরাধের ফলাফল, মানে দ্বিতীয় অপরাধটা যদি না করতো তাহলে প্রথম ওনার প্ররোচনার ওই কাজটা করা যেত না। বুঝতে পারছেন? তাহলে আমরা উদাহরণে পড়ি। এই যে ক খকে প্ররোচনা দেয় সেজন্য গ এর বাসা থেকে, গণেশের বাসা থেকে জোর করে কিছু বস্তু নিয়ে আসে। খ তা আনতে গেলে গণেশ বাধা দেয়, তখন খ গণেশকে মারাত্মক ভাবে জখম করে এবং ওই বস্তুটি নিয়ে আসে। এখানে উক্ত বস্তু আনার সাথে গণেশকে মারাত্মক ভাবে জখম করা সম্পর্কিত, তাই ক প্ররোচনাকারী হিসেবে উভয় অপরাধের জন্যই দায়ী হবে। তাহলে 110 আর 112 কে বুঝতে পারেন নাই বলেন, এখনই বলেন।
এই ধারাগুলো খুবই ক্রিটিক্যাল, মানে আপনি যদি বাসায় গিয়ে একা একা পড়লে বুঝতে পারবেন না এগুলো একটার সাথে আর একটা। আমি আবারও বলি, 110, 111, 112, 113, চারটে ধারা হলো যে কাজের প্ররোচনা দিচ্ছেন ঘটছে ভিন্নটা। চারটার জাতিগতভাবে এক, কিন্তু একটার সাথে আর একটার পার্থক্য আছে। আমি একটা কাজ করতে বলছি, মূল কাজটা একই প্রকৃতির, একটু গুরুতর প্রকৃতির করে ফেলছে, এটা হলো 110। আমি যেটা করতে বলছি সেটা করতে গেলে আরো একটা অপরাধ করা লাগে, এটা হলো কত, 112। বুঝছেন? এই পিপাস সাহেব, 110-এর সাথে আর 112-এর সাথে পার্থক্য কি বলেন? আফরোজা বলেন। এই দেন, এই যে মাইক্রোফোন দেন ওনারে, অন করে দেন। আফরোজা বলেন। স্যার একটা হলো মানে অপরাধ করতে পাঠিয়েছে একটা, সাথে যেমন উদাহরণ দলিল আনতে পাঠিয়েছে, ওই আনতে গিয়ে তাকে জখম করে দলিল নিয়ে এসেছে, গুরুতর জখম করছে, এটা হলো 112। আর 110 হলো একটা কাজ করতে পাঠিয়েছে কিন্তু আরেকটা ওর সাথে করে ফেলেছে, গুরুতর জখম না হতে পারে বা এমনি সাধারণ জখম। আচ্ছা, আপনাদের এমনি একটু অপ্রাসঙ্গিক কথা বলি তাইলে ভালো বুঝবেন। ধরেন একজনকে আপনি খাইতে বলছেন মাংস, এখন না খাইতে বলছেন 2 পিস, কিন্তু সে খেয়ে ফেলছে 3 পিস, জি। এটা হলো 110। আর খাইতে বলছিলেন, ধরেন ওই বিরিয়ানি খাইতে বলছিলেন, কিন্তু বিরিয়ানি যদি সে 1 গামলা খাইতে বলছেন, 1 গামলা যদি খাইতে হয় তার, তাহলে তার একটু বোরহানিও খাওয়া লাগে, না হলে যায় না, এটা পুরোপুরি খাওয়া যায় না। এটা কত বলে? 112। 112। বুঝছেন? আচ্ছা। বুঝতেছি। আচ্ছা। একই। আচ্ছা, আমরা 111-তে আসি, দেখেন। অপসহায়তাকৃত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে অপসহায়তাকারী দায়। ভিন্ন কার্য কিন্তু সব ধারাই, 110 বলেন, 11 বলেন, 12 বলেন, 13 বলেন, সব জায়গায় হয়েছে কি ভিন্ন কার্য। মূল থিম কিন্তু এই 4টা সেকশনের এক। আচ্ছা, যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজ অনুষ্ঠিত, আন্ডারলাইন করবেন, না হয়ে অন্য কোনো কাজ অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে উক্ত কাজের সহায়তাকারী অনুষ্ঠিত কাজের জন্য শাস্তি পাবে। সে যে কাজের জন্য সহায়তা করেছিল সে কাজের জন্য নয়। কিছুই বোঝা যায় নাই, উদাহরণ করলে বুঝবো। আচ্ছা, মানে যে কাজ করতে বলছিল সেটা ঘটছে আর একটা, তাহলে ওই আর একটা কাজের জন্য সে শাস্তি পাবে, শাস্তি পাবে। তবে শর্ত হলো অনুষ্ঠিত কাজটি, এই লাস্টের লাইনটা আন্ডারলাইন করেন, অনুষ্ঠিত কাজটি প্ররোচনা বা সহায়তার সম্ভাব্য ফল ছিল। সম্ভাব্য ফল, এটা বলতেন, সম্ভাব্য ফল ছিল, এবং সহায়তাকারী প্ররোচনা অনুসরণ করতে গিয়ে সেই সম্ভাব্য কাজটি অনুষ্ঠিত করেছে। একটু বুঝেন, এই 111 দ্বারা আমি মনে রাখবো সম্ভাব্য ফল দিয়ে। সম্ভাব্য ফল মানে আমি তারা করতে বলছিলাম একটা, কিন্তু সে করে ফেলাইছে আর একটা। এখন আর একটা যে করছে, এইটা হলো আমার প্ররোচনার সম্ভাব্য ফল। কিভাবে? কিভাবে? আমার প্ররোচনার সম্ভাব্য ফল হইলে তাইলে আমি ওই ভিন্ন অপরাধের জন্য দণ্ডিত হব, নাইলে হব না। ধরেন এই জায়গায় একটা পিচ্চিরে আমি বলতেছি যে তোরে একটা চায়ে বিষ মিশাই দিছি, বিষ মিশাই দিয়ে বলছি ওই লোকটারে খাওয়া, চাটা দিয়ে এসো। ওই লোকটা হলো দিন ইসলাম সাহেব, দিন মোহাম্মদ সাহেব। তো ওই পিচ্চি দিন মোহাম্মদ সাহেবের চায়ের কাপ খাওয়াই দিতে গিয়ে খাওয়াই ফেলছে ফেরদৌস রে, এবং ফেরদৌস মারা গেছে। এখন আমি বিষ খাওয়াইতে বলছিলাম কারে? দিন মোহাম্মদ সাহেব রে, কিন্তু সে খাওয়াই ফেলছে কারে? ফেরদৌস সাহেব রে। এখন আমি যে কাজের প্রয়োজনা দিছিলাম সেইটা ঘটে নাই, কিন্তু ঘটছে কি আর একটা। বুঝতে পারছেন? এখন আর একটা হইলেও আমি যে প্ররোচনা দিছি এটা আমার প্ররোচনার সম্ভাব্য ফল। কারণ আমার সম্ভাব্য ফল কেন? কারণ আমি প্ররোচনা দিয়ে তো একজনকে মারতেই চাইছি, একজনকে মারতেই চাইছি। এখন দিন মোহাম্মদ না মরুক, ওই যদি ফেরদৌস মরে, এটা তো আমার প্ররোচনার কি ফল? সম্ভাব্য ফল। সম্ভাব্য ফল। তাহলে এই ক্ষেত্রে দিন মোহাম্মদ মারা গেলেও, সরি, ফেরদৌস মারা গেলেও ফেরদৌসের হত্যার প্ররোচনার জন্য আমি কি হব? দায়ী হব। বুঝেন নাই? ধরেন না আমি, স্যার, আর একটু বুঝাই দেন। হ্যাঁ আর একবার বোঝাবো, আর একবার বোঝাবো। ধরেন
আমি তানবীরে বলছি, তানবীর আপনি ওই যে কাশফুলে লাল সালু দিয়ে হাড়ি আছে, ওই হাড়ি থেকে 1 প্লেট বিরিয়ানি খেয়ে আসেন, আমি বিল দেবো। এখন আমি কি বিরিয়ানি খাইতে বলছি, ইঙ্গিত করছি ওই হাড়ির কথা, ওই হাড়িতে আছে হলো চিকেন বিরিয়ানি। কিন্তু তানভীর চিকেন বিরিয়ানি না খেয়ে পাশের ওই আরেক হাড়ি, ও বলছে পাশের হাড়ি, সে কাচ্চি খেয়ে আসছে। বুঝতে পারছেন? তাহলে আমি ওই চিকেন বিরিয়ানি খাইলে যেভাবে আমার বিল দেওয়া লাগতো, কাচ্চি খাইছে কি সেইভাবে আমার বিল দেওয়া লাগবে। বুঝতে পারছেন? মানে আমি যে কাজটা করতে বলছি সেই কাজের সম্ভাব্য ফল কিনা। কিন্তু আমি যে কাজটা করতে বলছি সেই কাজের সম্ভাব্য ফল যদি না হয় তাহলে আমি দণ্ডিত হব না। কিভাবে? আমি একটা উদাহরণ দিই। ধরেন আমি বলছি যে তুমি অমুকের ঘরে আগুন দিয়ে আসো, অমুকের গোডাউনে আগুন দিয়ে আসো। এখন সে আগুন তো দেখবা না দেখ, ধরেন আগুন দিছে, আগুনের সাথে চুরিও করছে, আগুনের সাথে চুরিও করছে। এখন আগুন দেওয়ার সাথে চুরি করার কোনো সম্ভাব্য ফলের কোনো সম্পর্ক নাই, দুইটা কমপ্লিটলি কি অপরাধ? আলাদা অপরাধ। খাবারের উদাহরণ যদি দেই, তানবীরে বলছি বিরিয়ানি খাইতে, তানবীর তো বিরিয়ানি খাইছে সাথে মিষ্টিও খাইছে, তাহলে মিষ্টি খাইতে তো তারে আমি বলি না, দুইটা তো একই প্রকৃতির খাবার না। তাহলে আমি শুধু বিরিয়ানির বিলই দিব, মিষ্টির বিল কিন্তু দিব না। বুঝতে পারছেন? বা তানবীরে বলছিলাম বিরিয়ানি খাইতে, সে বিরিয়ানি না খেয়ে খাইছে মিষ্টি, মিষ্টির বিল তো আমি দেব না। বুঝতে পারছেন? তাহলে আমি যে কাজের প্ররোচনা দিছি সেই কাজের না করে সে যদি আরেকটা করে, সে যদি আরেকটা করে, তাহলে দেখতে হবে ওই আরেকটা কাজকে আমার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। এই জায়গায় দুইটা উদাহরণ, যে বিষ খাইতে বলছে একজনে, ওই ছোট ছেলেটা বিষ খাওয়াইছে আর একজনে, ওই আর একজনে খাওয়াইলেও আমি প্ররোচনাকারী হিসেবে তাই হবো। এই জায়গায় আরেকটা উদাহরণ হলো, একজনে বলছে ঘরে আগুন দিতে, বাট সে আগুনও দিছে চুরিও করছে, তাহলে প্ররোচনাকারী দায়ী হবে শুধু কিসের জন্য? ঘরে আগুন দেওয়ার জন্য, চুরির জন্য কিন্তু দায়ী হবে না। কারণ ঘরে আগুন দেওয়ার সাথে চুরির কোনো উপাদানগত পার্থক্য, মানে সম্ভাব্য ফলাফলগত কোনো সম্পর্ক নাই। ঘটনাটা ঘটাইছে কিন্তু একটু গুরুতর প্রকৃতির। সব বুঝাবানি আগে 4 রকম বুঝেন, তারপর বাপ মাকে এটা খুঁজেন। আগে হচ্ছে 4 জনের নাম কি আগে বুঝেন, তারপরে চেহারা একরকম দেখা যাচ্ছে, বাপ মা এক কিনা সেটা পরে খোঁজেন। আগে 10, 11, 12, 10, 11, 12, 13, আমি প্রথমেই বলছি 4টে একই রকম, বলছি না যে প্ররোচনা দিচ্ছেন এক কাজে, ঘটছে কি আর একটা। আবার বলি 10-এ বলছে যে কাজের প্ররোচনা দিচ্ছেন সে ওই একই রকমের কাজই করছে, বাট ওটা একটু গুরুতর প্রকৃতির হয়ে গেছে, এটা হলো 10। 12, যে কাজের প্ররোচনা দিছিলাম সেটা করতে গেলে আরো একটা করা লাগে, এটা কত? 12। আর 11তে বলছে যে আমি যে কাজের প্ররোচনা দিছিলাম যদি আরেকটা ঘটে, সেটা ঘটুক বা না ঘটুক, যদি আরেকটা ঘটে তাহলে দেখতে হবে আমার সম্ভাব্য, আমার প্ররোচনার সম্ভাব্য ফল ওই ভিন্ন কাজটা কিনা। যদি আমার প্ররোচনার সম্ভাব্য ফলাফল ওই ভিন্ন কাজটা হয় তাহলে আমি দায়ী হব, নাইলে কিন্তু আমি দায়ী হব না। বুঝছেন? তাহলে আগে এই উদাহরণ দুইটা পড়ি, তাহলে ভালো বুঝবেন। এখানে আসেন, উদাহরণ 1। ক একটি 9 বছরের কম বয়স্ক শিশুকে ক্ষয়ের খাবারে বিষ মেশানোর জন্য প্ররোচিত করে এবং তাকে বিষ প্রদান করে। ক বলতেছে 9 বছরের একটা শিশুরে যে বাবু তুমি গিয়ে এই বিষটা ক্ষয়ের খাবারে মিশাই দিয়ে আসো। শিশুটি ক্ষয়ের খাবারে বিষ দিতে গিয়ে গয়ের খাবারে বিষ প্রদান করে এবং গ মারা যায়। সে দিতে গেছিল কার খাবারে? ক্ষয়ের খাবারে, তো মারা গেছে কে? ক। এক্ষেত্রে ক হত্যায় অপসহায়তার জন্য দণ্ডিত হবে। যদি যদি খ মারা যেত তাহলেও যেভাবে দায়ী হতো, গ মারা গেছে তাহলেও সেভাবে দায়ী হবে, কারণ তার প্ররোচনার সম্ভাব্য ফলাফল এটা। বুঝেন কিনা? উদাহরণ 2 দেখেন। স্যার, হ্যাঁ বলেন। না স্যার, আমি বলতেছিলাম স্যার, 110-এ তাহলে স্যার হচ্ছে একই ব্যক্তিকে আঘাত করবে, সেটা যদি গুরুতর হয় তাহলে স্যার হচ্ছে 110। কিন্তু স্যার 111টা হচ্ছে মানে মানে কাজটা একই ছিল, কিন্তু সেটা যদি ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ঘটে তাহলে স্যার এটা 111। তাহলে মানে একই রকম শাস্তি পাবে স্যার, এটা না? হ্যাঁ মহুয়া, আপনি 10 আর 11 মিলান না, আপনি জোড়ায় জোড়ায় মিলান। আগে 10, 12 মিলান, আর 11, 13 মিলান, আর 9, 14 মিলান। বুঝতে পারছেন?
আগে আপনি ইন্ডিভিজুয়ালি সেকশন গুলা বুঝেন, তারপরে আপনি পার্থক্য আলাদা আলাদা বুঝতে পারবেন। আপনার ধারণা ঠিক আছে, বাট 10 তো অলরেডি বললাম যে 10 হলো যে একই প্রকৃতি চর দিতে বলছিলাম, চরই দিছে বাট ঘটে গেছে গুরুতর, এটা হলো 10। আচ্ছা, এখানের উদাহরণ দুইটা আগে একটু পড়ি, দেখেন। পবলু ফারুককে প্ররোচিত করে, আন্ডারলাইন করবেন, মামুনের গৃহ পুরানোর জন্য। পবলু বলছে ফারুক রে যে ফারুক তুমি কার গৃহে পোড়াবা? মামুনের। ফারুক উক্ত গৃহে আগুন লাগায় এবং সেই ঘরের সম্পত্তি, আন্ডারলাইন করেন, চুরি করে। তারা আগুন লাগাইতে বলছিল, আগুনও লাগাইছে, আবার চুরিও করছে, চুরি করতে কিন্তু বলে নাই। এক্ষেত্রে পবলু গৃহটি পোড়ানোর কাজে সহায়তার জন্য দোষী হবে, কিন্তু চুরির জন্য দোষী হবে না, কারণ চুরি একটি পৃথক কাজ ছিল, এটি গৃহ পোড়ানোর জন্য সম্ভাব্য ফলাফল ছিল না। বুঝতেন? আপনারা অনেকেই এখনো বুঝেন নাই বোধহয়, না বুঝলে আপাতত করে দেখতে থাকেন, স্যার বুঝতে পারছি অনেকটাই স্যার। এর চেয়ে সহজে বোঝানো আর সম্ভব না। তারপরে আমি বলবো, সমস্যা নাই। দেখেন, যা বলছিলাম 110 যে কাজ করতে বলছেন সেই কাজের চেয়ে, সেই কাজই করছে বাট গুরুতর হয়ে গেছে। ধরেন আপনি তারে কাচ্চি খাইতে বলছিলেন, সিঙ্গেল কাচ্চি, মাংস একটা, কিন্তু সে খেয়ে ফেলছে ডাবল, তাহলে ওটার জন্য ডাবলের বিল আপনার দিতে হবে, এটা হলো 110। বুঝছেন? আপনি তারে বলছেন যে তুমি যে কোনো মূল্যে হোক এই এক হাঁড়ি কাচ্চি তোমার খাওয়া লাগবে। এখন ওই এক হাঁড়ি কাচ্চি যদি তার খাইতে হয়, তার সফট ড্রিঙ্কস বা ওই বুরহানি খাওয়া লাগবে, নাইলে তার হজম হচ্ছে না। তাহলে ওই কাচ্চির বিল আর ওই সফট ড্রিঙ্কস এর বিল আমার দেওয়া লাগবে। মানে আমি যে অপরাধ করতে বলছিলাম, এই অপরাধ করতে গেলে আরো একটা অপরাধ করা লাগে, নাহলে ওই অপরাধটা করা যায় না। এটা হলো কত? 112। বুঝছেন? আর 111 যেটা, যে আমি যে কাজের প্ররোচনা দিছি ঘটছে আর একটা, এখন ওই আর একটা কাজ কি আমার প্ররোচনার সম্ভাব্য ফলাফল কিনা, আমার প্ররোচনার সম্ভাব্য ফলাফল কিনা। ধরেন আমি তারে খাইতে বলছিলাম বিরিয়ানি, আমি ইঙ্গিত করছিলাম চিকেন খাও, চিকেন বিরিয়ানি খাও, কিন্তু সে খেয়ে ফেলছে কি কাচ্চি, তাহলে ওই চিকেন খাইলেও আমার বিল দেওয়া লাগবে, কাচ্চি খাইলেও কি আমার বিল দেওয়া লাগবে। তার মানে ওই যে আমি 9 বছরের কম বয়স্ক একজন বালককে বলছিলাম অমুকের খাবারে বিষ খাও, বিষ মিশাও, সে অমুকের খাবারে বিষ মিশাইতে গিয়ে তমুকের খাবারে বিষ মিশাইছে, তাইলে অমুকের খাবারে বিষ মিশাইলে যেভাবে আমি দায়ী হতাম, তমুকের খাবারে বিষ মিশাইলেও আমি সেভাবে দায়ী হব। বুঝছেন? এই হলো আপনার 10, 12 আর 11 পার্থক্য। এখন আমরা 13তে চলে আসি। ধারা 113, প্ররোচনার ফলে, এটাও কিন্তু একই কথা। আপনি যদি একটা মিল, এই 4টা ধারার মিল কিন্তু এক জায়গায় একই, যে প্ররোচনা দিচ্ছেন একটা, ঘটছে কি আর একটা। প্ররোচনার ফলে ভিন্ন কার্য সংঘটিত হলে উক্ত কাজের গোল দিবেন সম্ভাব্য ফলাফল সম্পর্কে প্ররোচনাকারী গোল দিবেন অবগত থাকলে, প্ররোচনাকারী অবগত থাকলে। মানে আমি প্ররোচনা দিছি একটা কাজের জন্য, এখন আমি যখন প্ররোচনা দিচ্ছি আমি আগে থেকেই জানি যে এই কাজে প্ররোচনা দিচ্ছি, বাট এটার সাথে সাথে অন্য আর একটাও ঘটতে পারে। আমি প্ররোচনা দিছি ডিপ জললে যে অমুক রে এমন ভাবে গুরুতর জখম করো সে যেন মারা না যায়, বাট আজরাইলের কাছ থেকে যেন ফেরত আসে। বুঝতে পারছেন? মানে মারা না যায় কিন্তু মৃত্যু কি জিনিস এটা যেন একটা ফিল সে পায়। এখন আমি তো এটা জানি, যখন এই এরকম কোন অর্ডার কাউরে দেওয়া হবে, যদি আপনি কাউরে গুরুতর জখম করতে বলেন, তাহলে তার তো মারা যাওয়ারও পসিবিলিটি আছে, মানে অলরেডি আমি সম্ভাব্য ফলাফল সম্পর্কে কি আছি, অবগত আছি। বুঝতে পারছেন? এবং ঠিকই তারে আঘাত করা হলো, গুরুতর জখম করা হলো এবং সে মারা গেল, তাহলে আমি কিন্তু করতে বলছিলাম গুরুতর জখম, কিন্তু সে কি মারা গেছে, তাহলে আমি কিসের প্ররোচনাকারী হিসেবে দায়ী হবো বলেন? খুনের প্ররোচনাকারী হিসেবে দায়ী হব। কেন দায়ী হব? কারণ আমি আগে থেকেই জানতাম যে এটার সম্ভাব্য ফলাফল সম্পর্কে আমি আগে থেকেই অবগত ছিলাম, যে এই কাজ করতে গেলে এটাও ঘটতে পারে। বুঝতে পারছেন?
তো তাহলে এই যে দেখেন, তো এখন আপনি যদি এটা পড়ার আগে আমি বলি, 111তেও সম্ভাব্য ফলাফল আছে, 113তেও সম্ভাব্য ফলাফল আছে, বাট 111তেও যে বিষ খাওয়ানোরটা যখন আপনি বলছেন সম্ভাব্য ফলাফল সম্পর্কে আপনি অবগত ছিলেন না, কিন্তু 113তে সম্ভাব্য ফলাফল সম্পর্কে যখন আপনি প্ররোচনা দিচ্ছেন তখন কি আছেন, অবগত আছেন। বুঝতে পারছেন? এই যে দেখেন, যে কার্য করার জন্য প্ররোচনা করা হয়েছে উক্ত কার্যের ফলাফল অপসহায়তাকারীর অভিপ্রায় হতে ভিন্ন হলেও উক্ত ফলাফল বিষয়ে অপসহায়তাকারী শাস্তি পেতে পারে যদি, আন্ডারলাইন করবেন, এমন সম্ভাব্য ফলাফল সম্পর্কে অপসহায়তাকারী অবগত থেকে থাকে। উদাহরণ দেখেন যে গ কে গুরুতর জখম করার জন্য ক খ কে, wait, আচ্ছা এই যে দেখেন, গ কে গুরুতর জখম করার জন্য ক খ কে প্ররোচিত করে। ক বলছে খরে যে তুমি গড়ে গিয়ে গুরুতর জখম করো। খ উক্ত প্ররোচনার ফলে গ কে গুরুতর জখম করে যার ফলে গ মারা যায়। এক্ষেত্রে ক খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে। ক জানতো যে প্ররোচিত গুরুতর জখমের কার্যটির ফলে মৃত্যু ঘটতে পারে, যে যদিও বলছে যে তুমি গুরুতর জখম করো, বা যখন সে গুরুতর জখম করতে বলছে সে জানতো যে এই গুরুতর জখমের ফলে কি ঘটতে পারে, মৃত্যু ঘটতে পারে। তাই এখানে ক খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে এবং খুনের জন্য নির্ধারিত শাস্তি পাবে। এটা হলো কত, 113, 13 নট 14। তো আপনাদের কাছে আপাত দৃষ্টিতে একটু যারা ফার্স্ট টাইম পড়তেছেন তাদের কাছে একটু জটিল লাগতে পারে, বাট আমি কিন্তু আপনাদের মোটামুটি বলে দিলাম যে মূল পার্থক্যগুলা কোথায়। প্রথমে বলি, দেখেন বলে আমরা নামাজে যাব তার আগে একটু বলি যে প্ররোচনার শাস্তি দুই ভাগে ভাগ করছে, 109 থেকে 114 পর্যন্ত হলো প্ররোচনা দিয়েছেন, প্ররোচনার ফলে অপরাধটা সংঘটিত হয়েছে 109 থেকে 114। আর প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হয় না, এটা হলো 115 থেকে 120। 109 আমি একজন প্ররোচনা দিয়েছেন অপরাধ সংঘটিত হয়েছে, এটা হলো 109, এবং প্ররোচনাকারী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। প্ররোচনা দিয়েছেন অপরাধ সংঘটিত হয়েছে, প্ররোচনাকারী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এটা কত, 114। এবার আসেন, প্ররোচনার ফলে যদি ভিন্ন কার্য সংঘটিত হয়, এই ভিন্ন কার্যের ফলাফল সম্পর্কে 110, 111, 112, 113 চারটা ধারাই বলছে। তো তার মধ্যে আমরা জোড়ায় জোড়ায় মনে রাখবো, 110-এর সাথে কত, 112, আর 111-এর সাথে 113। 110-এ বলছে যে যে কাজে প্ররোচনা দিচ্ছেন যদি ভিন্ন কার্য সংঘটিত হয়, ভিন্ন কার্যটা হচ্ছে একই প্রকৃতির ভিন্ন কার্য। আপনি থাপ্পড় দিতে বলছিলেন, থাপ্পড় দিছে তার কানের পর্দা ফেটে গেছে, গুরুতর জখম হয়ে গেছে, তো এই ক্ষেত্রে গুরুতর জখমের প্ররোচনাকারী হিসেবে শাস্তি পাবে 110। যে কাজের প্ররোচনা দিচ্ছেন সেই কাজটা করতে গেলে আরো একটা অপরাধ করা লাগে, তাহলে ওই আরো একটা অপরাধ প্লাস যে কাজের প্ররোচনা দিচ্ছেন দুইটার প্ররোচনাকারী হিসেবে আপনি দায়ী হবেন, এটা কত, 112। বলছিলেন অমুকের বাসা থেকে বস্তু নিয়ে আসো, জিনিসপত্র নিয়ে আসো, বস্তু জিনিসপত্র আনতে গেলে তারও মারামারি করে আনা লাগে, তাহলে মারামারি প্লাস বস্তু আনা দুইটার প্ররোচনাকারী হিসেবে দায়ী হবে, এটা হলো 112। ঠিক আছে। 111 দেখেন, যে কাজের প্ররোচনা দিচ্ছেন ঘটছে আর একটা, এখন ওই আর একটা দেখতে হবে আপনার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। যদি সম্ভাব্য ফল হয় তাহলে ওই ভিন্ন কাজের প্ররোচনাকারী হিসেবে আপনি দায়ী হবেন। 7 বছরের একজন শিশুরে বলছিলাম বাবু তুমি নূর আলম খানের খাবারে বিষ মিশাই আসো, বাট সে ফেরদৌসের খাবারে মিশাই দিছে, তাহলে ফেরদৌসের খাবারে মিশাইলেও আমি খুনের প্ররোচনাকারী হিসেবে দায়ী হব। কিন্তু যদি এরকম হয় যে আমি ঘরে আগুন লাগাইতে বলছি কিন্তু সে চুরিও করছে, তাহলে চুরি আর আগুন লাগানো কিন্তু সম্ভাব্য ফলাফল না। তো এই ক্ষেত্রে আমি শুধু ঘরে আগুন লাগানোর প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবো, এটা হলো কত, 111। আর 113-তে বলেছে যে যে কাজের প্ররোচনা দিচ্ছেন ভিন্ন আর একটা ঘটছে, কিন্তু যখন ভিন্ন আর একটা ঘটতেছে আমি এর সম্ভাব্য ফলাফল সম্পর্কে অলরেডি অবগত ছিলাম। যেরকম আমি বলছি গুরুতর জখম করতে, গুরুতর জখম যদি কাউকে করা হয় সে মারাও যেতে পারে, তো তখন আমি সে যদি মারা যায় তাহলে আমি খুনের প্ররোচনাকারী হিসেবেই দায়ী হব, এটাই কত, 113। এই আপনার 109 থেকে 114 মোটামুটি মনে রাখেন, প্রশ্ন থাকলে নামাজের পরে এসে নিচ্ছি, সবাই মনে মনে ভাবেন। আর অনলাইনে যারা যারা আছেন আপনাদের গ্রুপে এখন আমি সব পেনাল কোডের সব ইয়া দিয়ে দিচ্ছি, সবাই ডাউনলোড করে নেন এখন। আচ্ছা আমরা 115 ধারায় চলে এসে 115 আসেন। এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি যা পড়ছি, প্ররোচনা দিছেন অপরাধ সংঘটিত হয়েছে,
এটা হলো 109 থেকে 114। আর এখন হলো প্ররোচনা দিয়েছে বাট অপরাধ সংগঠিত হয় নাই। কিভাবে দেখেন, প্রথমে আমরা দেখি 115 ধারা, যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে সহায়তা করানো এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়া। মানে আপনি এমন একটা অপরাধের প্ররোচনা বা সহায়তা করছেন, সেই অপরাধটা সংগঠিত হয় নাই। আমি আহ শাকিলকে বলছিলাম যে শাকিল, আপনি আহ দীপজল্লে হত্যা করেন। তো শাকিল বলল যে না স্যার, আপনার সব কথা শুনি, কিন্তু এই হত্যা আমি করতে পারবো না। শাকিল যদি একটা এইভাবে চিন্তা করেন, এই শুনেন, পড়েন, পরে আগে কথা বললে কথা শুনেন। আমি শাকিলকে হত্যা করতে বলছি, শাকিল যদি হত্যা করতো তাহলে আমি দণ্ডিত হতাম 109। আর শাকিল যদি আমার সামনে হত্যা করতো তাহলে আমি দণ্ডিত হতাম কত, 114। বুঝছেন? আর আমি শাকিলকে হত্যা করতে বলছি, শাকিল বলল যে না আমি হত্যা করব না। তাহলে দেখেন, এই যে যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ সংগঠনে প্ররোচনা করে, কিন্তু উক্ত প্ররোচনার ফলাফল হিসেবে আন্ডারলাইন করবেন অপরাধ সংগঠিত না হলে, অপরাধটা সংগঠিত হয় নাই, উক্ত ব্যক্তি অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনা 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ আমি শাকিলকে বলছি যে শাকিল, আপনি অমুককে হত্যা করেন, শাকিল বলল যে না আমি হত্যা করব না, তাহলে শুধুমাত্র এইটুকুর জন্য আমার সাজা হবে কত বছর, 7 বছর। বুঝছেন? আর যদি উক্ত অপসহায়তার ফলে কোনো ব্যক্তিকে গোল দিবেন আঘাত করা হয়, তাহলে উক্ত প্ররোচনাকারী অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনা 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। শাকিলকে হত্যা করতে বলছি, শাকিল অস্বীকার করে নাই, শাকিল ঠিকই অ্যাটেম্প্ট নিছে, বাট তাকে হত্যা করতে পারে নাই, হালকা আঘাত করছে। তাহলে এই ক্ষেত্রে আমার সাজা হবে কত, 14 বছর। 14 বছর পর্যন্ত হতে পারে। বুঝছেন? তো তাহলে বসেন বসেন লিলি বসেন, এখানে একটা বিষয় বুঝেন, শাকিলকে হত্যা করতে বলছিলাম, হত্যা করছে 109। শাকিলকে হত্যা করতে বলছে, আমার সামনেই হত্যা করছে 114। শাকিলকে হত্যা করতে বলছিলাম, শাকিল বললো যে না আমি এই কাজ করব না, 115-তে কয় বছর, 7 বছর। শাকিলকে হত্যা করতে বলছিলাম, সে হত্যা করতে গেছে, কিন্তু আপনার ব্যর্থ হয়েছে, আঘাত করছিল, সেক্ষেত্রে আমার সাজা হতে পারে কত, 14 বছর। বুঝছেন? তাহলে 100, হ্যাঁ হ্যাঁ। তো তাহলে একটা জিনিস খেয়াল করবেন, যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডযোগ্যের অপসহায়তা বা প্ররোচনা করা অন্য কোনো অপরাধ না। কি কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা করছেন এবং সেটা সংগঠিত হয় নাই, এটা হলো 115। আমরা 116-তে চলে আসি। দেখেন 116, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করণ এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে শাস্তি। আগের আগের দুইটা ছিল মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড। এখন আমি প্ররোচনা দিছিলাম কারাদণ্ডযোগ্য অপরাধে। কি বলেন? কারাদণ্ড। কারাদণ্ড মিন্স যেটা মৃত্যুদণ্ড না, যেটা যাবজ্জীবন কারাদণ্ড না। ধরেন আমি চুরি করতে বলছি, ইসমাইলকে বললাম যে ইসমাইল, কোর্টে যতগুলো যার যার আইফোন আছে সবার আইফোন চুরি করে আনেন। তো ইসমাইল বললো যে না, সামনে আমার ভবিষ্যৎ, বিয়ে শাদী এখনো করতে পারি নাই, আমি এখনই চোরের খাতায় নাম লেখাবো না। তাহলে এই ক্ষেত্রে আমি যে ওনারা চুরি করতে বলছিলাম, চুরির শাস্তি হলো 3 বছর। বুঝছেন? তাহলে আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে ইসমাইলের প্ররোচনা দিছি এবং ইসমাইল অপরাধটা সংগঠন করে নাই, তাহলে আমার সাজা হবে ওই অপরাধের 4/1 ভাগ। 3 বছরের 4/1 ভাগ। বুঝতে পারছেন? আমার কথা মতে যদি ইসমাইল চুরি করত তাহলে আমি দণ্ডিত হতাম 109। ইসমাইল চুরি করছে আমার সামনে, তাহলে আমি দণ্ডিত হতাম 114। আমি চুরি করতে বলছি, ইসমাইল চুরি করে নাই, তাহলে আমার সাজা হবে চুরির 4/1 ভাগ। বুঝছেন? 116, 116। আর আমি যদি সরকারি কর্মকর্তা হইতাম, আমি পুলিশ, আমি যে কোনো সরকারি কর্মকর্তা, আমি যদি প্ররোচনা দেই এবং অপরাধটা যদি সংগঠিত না হয়, তখন আমার সাজা হতো অর্ধেক। অর্থাৎ সাধারণ ব্যক্তির ক্ষেত্রে 4/1 ভাগ, আর সরকারি কর্মকর্তার ক্ষেত্রে সাজার পরিমাণ বেশি। কত? অর্ধেক। একটু পড়ি, মনোযোগ দেন সবাই। আচ্ছা পেছাবেন না, আগে শুনেন। দেখেন, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করা হলে এবং উক্ত অপরাধটি যদি সংগঠিত না হয়, এই যে দেখেন,
অপরাধটা যদি সংগঠিত কি না হয়, এবং এমন প্ররোচনার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে না থাকলে, তাহলে উক্ত অপরাধের প্ররোচনাকারী যদি সাধারণ কোনো ব্যক্তি হন, এটা গোল দেন, সাধারণ কোনো ব্যক্তি হন, তবে উক্ত ব্যক্তি অপরাধের জন্য বর্ণিত সর্বোচ্চ কারাবাসের গোল দিবেন 1/4 সর্বোচ্চ, ওই অপরাধের যে সর্বোচ্চ সাজা ছিল তার 1/4 পর্যন্ত শাস্তি পেতে পারে। এবং অপরাধের প্ররোচনাকারী যদি সরকারি কর্মকর্তা হন, তবে উক্ত ব্যক্তি অপরাধের জন্য বর্ণিত সর্বোচ্চ কারাবাসের গোল দিবেন 1/2 পর্যন্ত হতে পারে। উদাহরণটা পড়ি তাহলে ভালো বুঝবেন। দেখেন, কয়েকজন পুলিশ কর্মকর্তা যার দায়িত্ব হলো দস্যুতা প্রতিরোধ করা, দস্যুতা মানে হলো ছিনতাই, পুলিশের দায়িত্ব এই অপরাধ প্রতিরোধ করা না, প্রতিরোধ করা, কিন্তু সে দস্যুতা সংগঠনের প্ররোচনা করছে, সে আরো বলছে যে তোরা যা খুশি ওই জায়গা যাইয়া কর, আমার কোনো আপত্তি নাই, তবে দস্যুতা সংগঠিত হয় নাই, কিন্তু দস্যুতা কি সংগঠিত হয় নাই। তাই এই ক্ষেত্রে ক ক দণ্ডিত হতে পারে দস্যুতার জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির অর্ধাংশ। অর্ধাংশ মানে হলো 2/1 আর এই জায়গায় পুলিশ না হইয়া যদি আমরা সাধারণ ব্যক্তি হইতাম, তাহলে আমাদের সাজা হতো কত? 4/1 জি। এবার কি বুঝেন নাই বলেন, ইসমাইল নেন, বুঝছেন? কে বুঝেন নাই বলেন? অনেকে মনে মনে ভাবতেছেন কিছুই তো বুঝি নাই, লজ্জায় কেমনে বলি। যেভাবে পড়াইছি এটা আপনার বোঝা উচিত। তারপরেও যদি না বুঝেন বাসায় যে ভিডিওটা একবার দেখবেন, তারপরেও যদি না বুঝেন আমি তো আছি, বুঝতে পারছেন? আর এভাবে যদি আপনি বুঝে বুঝে পড়েন, তাহলে আপনার এই প্রিলির সাথে সাথে লিখিতের প্রস্তুতিও শেষ। এই যে লিখিত তো এই একই লেখা, যা পড়তেছি খালি আপনি ধারাটা ঠিক রেখে নিজের ভাষায় লিখবেন, যে অমুক ধারায় বলছে এই, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি একটু যদি বুঝাই থাকেন দেখি। তানভীর আলম খান তো জিজ্ঞেস করছি, মনির সাহেব বলেন, মনির সাহেব বলেন 115-র সাথে 116-র পার্থক্য কি? একটু কাছে নিয়ে বলেন, নাহলে বলবেন না যে কি কথা বলে জোর নাই। 115 হলো অপরাধ, যে প্ররোচনা দেয়া হবে সেই প্ররোচনা সংগঠিত না হলে যে কারাদণ্ড আর মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড দিত, এটা যদি অপরাধ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড হবে, হবে না, তাইলে মানে অপসহায়তাকারী যদি ওই মানে ঘটনা নাও ঘটে, হ্যাঁ তাও দোষী হবে। 116-তেও তো তাই বলছে, পার্থক্য কি? পার্থক্য হলো যে 16তে শুধু কারাদণ্ডের কথা বলছে। কি কারাদণ্ড বলেন, কে বলবেন না আপনার বলতে দেন। কারাদণ্ডের যে কারাদণ্ডের যে শাস্তি সেইটা। তানভীর বুঝছেন 115 আর 116-র পার্থক্য বুঝছেন? তানভীর নেন। তার উদাহরণ প্রায় সেম হয়ে যাবে না মনিরুজ্জামান ভাইয়ের সাথে। সেম হোক, সমস্যা কি? সেটা হচ্ছে 115-তে বলছে যে সাজা হিসেবে থাকবে হচ্ছে যাবজ্জীবন এবং লেখেন। মৃত্যুদণ্ড। এই ক্ষেত্রে হ্যাঁ, শুনেন, এই যারা আছেন আমি বলি, 115 আর 116-র মূল থিম এক, কিন্তু দুইটার পার্থক্য আছে। 115-তে প্ররোচনা দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ, এবং ওইটা ঘটে নাই। আর 116-তে প্ররোচনা দেওয়া হয়েছে কারাদণ্ডযোগ্য অপরাধ, ওইটাও ঘটে নাই, বুঝছেন? সাধারণ মানুষ দিলে হচ্ছে ওই 1/4, সাধারণ মানুষ দিলে 1/4, আর সরকারি দিলে অর্ধেক। অর্ধেক, নাকি? কিন্তু 115-তে সাধারণ আর সরকারি আলাদা করে নাই, ওই জায়গা সবার একই। পূর্ণ সাহেব বুঝছেন না? আচ্ছা, হ্যাঁ জি জি। আপনারা তো এমনি বোঝার কথা, কিছুদিন আগেই তো এলএলবি তে পড়ে আসছেন। আচ্ছা আসেন আমরা ধারা 117-তে আসি। বললেন জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা করুন। নাই আপনার? ও দেন, সিগনেচার করবে।
জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি, জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি, আমি আগে বুঝাই তারপর এটা পড়াচ্ছি। মানে আপনি এমন একটা কাজ করছেন যে কাজটার মূল উদ্দেশ্য হচ্ছে জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিরে কোনো অপরাধ অনুষ্ঠানে প্ররোচনা দেওয়া। বুঝছেন কেমনে? ধরেন, আচ্ছা একটু পড়ি তারপরে ব্যাখ্যা দিই। যে ব্যক্তি জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ গোল্ডেন 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। ধরেন একটা বিশেষ সম্প্রদায়ের, একটা ধরেন উরাকান্দিতে যাই, উরাকান্দিতে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বিশাল সমাবেশ ঘটে। এখন একটা লোক বিভিন্ন জায়গায়, ধরেন সে উগ্রবাদী, সে বিভিন্ন জায়গায় পোস্টার টানাই রাখছে যে যদি উরাকান্দিতে যারা যাচ্ছে এরকম কারোর উপর তোমরা হামলা করো, যাতে উরাকান্দিতে লোকজন যাইতে না পারে। তাহলে আপনি এই লোকগুলোরে প্ররোচনা দিচ্ছেন কিসের জন্য? একটা নির্দিষ্ট অপরাধের জন্য। বা সবাই তোমরা এক জায়গা জড়ো হও যাতে উরাকান্দিতে কেউ যাইতে না পারে। এরকম কাজ হইলে সে অপরাধ করছে কত ধারায়? 117। তাতে ওই হামলাটা সে করলে তো আরো বেশি, করুক বা না করুক, এই যে যে প্ররোচনা দিল, প্ররোচনার সাজা কত? 117। এই যে উদাহরণটা পড়ি দেখেন, একটি সম্প্রদায়ের শোভাযাত্রা যাবার সময় উহার ব্যক্তিদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে 10 জনের অধিক সংখ্যক সদস্য বিশিষ্ট অন্য একটি বিরোধী সম্প্রদায়ের ব্যক্তিদের একটি বিশেষ সময় ও স্থানে মিলিত হওয়ার প্ররোচনা দিয়ে একটি বিজ্ঞপ্তি লটকিয়ে দেয় যে বিশেষ সম্প্রদায়ের উপর তোমরা ওই জায়গায় ওদের উপর হামলা করো। এই ধারায় বর্ণিত অপরাধ সংগঠন করেছে। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে কোনো অপরাধ অনুষ্ঠানের জন্য উস্কাই দেন, ওই অপরাধটা সংগঠিত হোক বা না হোক, আপনি দণ্ডিত হবেন কত ধারায়? 117 ধারায়। এবং এই জায়গার সাজা কত? 3 বছর বলে দিছে, 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। 117 কে বুঝেন নাই? পিজুর সাহেব নেন, বলেন। ইসমাইল বলেন। কোনো ব্যক্তি যদি হুম 10 বা ততোধিক মানে অধিক 10-এর অধিক লোকজন কে মানে প্ররোচনা দেয় যে একটি সম্প্রদায়ের উপর হামলা করার বা তাদের কাজে বাধা দেওয়ার, হুম তাহলে এই প্ররোচনাকারী শাস্তি পাবে হচ্ছে 117-তে। অপরাধটি ঘটুক বা না ঘটুক, হুম কিন্তু মানে এই শাস্তি তো হবে এর শাস্তি দিতে হবে 117 ধারার মতোই। 117 বুঝতে পারছেন সবাই? আচ্ছা, জি হ্যাঁ স্যার। বলেন। নেন, নেন। আমি এরকম বুঝতেছিলাম যে স্যার ওই আমি যে প্ররোচনাটা করব, অর্থাৎ আমার সাথে 10 জন ব্যক্তি হইতে হবে। আপনার মানে মানে আমার আমার এই যে যে প্ররোচনাটা দিব, অর্থাৎ আমার এই প্ররোচনার সাথে আহ, আমার সাথে 10 জন ব্যক্তি আছে। এই 10 জন ব্যক্তি আমি ওই অপরাধটা করার জন্য মানে প্ররোচনা দেব, এরকম মেনলি। জি, ধরেন এই শুনেন, আপনি বর্তমানে মব ভায়োলেন্স একটা শব্দ শুনছেন না? মব। তো আপনি এক জায়গায় অনেক নেতা আছে সংস্কারপন্থী, তাদেরকে যাই যখন বললেন যে চলো আমরা ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙচুর করি, একজন উস্কাই দিছে। বা অমুক জায়গায় মিটিং হচ্ছে, চলো আমরা যে তাদের উপরে হামলা করি। এখন আপনি তো ওই ওই জনসভারে বলছেন যে হামলা করি, হামলা করুক, তারা করুক বা না করুক, আপনি যে বললেন আপনার সাজা হবে কততে? 117। তানভীর সাহেব, করুক বা না করুক, ঘটনা হ্যাঁ, ঘটুক বা না ঘটুক, 3 বছর সাজা। 118 ধারায় চলে এসে আসেন। 118 ধারা 118, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের গোল দিবেন ষড়যন্ত্র গোপন করা। একটু যদি বলি যে এই
18 ধারায় বলতেছে যে আপনি, এটা ঠিক প্ররোচনা সংক্রান্ত না, বাট প্ররোচনা অধ্যায়ের, মানে আপনি জানেন, শুনেন, আপনি জানেন যে অমুক জায়গায় অপরাধ অনুষ্ঠিত হতে পারে, জানার পরে যে অপরাধটা অনুষ্ঠিত হবে সেটার শাস্তি হলো মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য। ধরেন ডাকাতি, ডাকাতির শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, আমরা সামনে পড়বো। এখন আমি জানি যে ডাকাতি অনুষ্ঠিত হতে পারে অমুক জায়গায়, কিন্তু আমি জানার পরেও গোপন করছি, বললাম যে ডাকাতি অনুষ্ঠিত হবে না, বা হওয়ার কথা ছিল কোটালীপাড়া, আমি বলছি হচ্ছে টুঙ্গিপাড়ার কথা। তাহলে আমি এমন একটা অপরাধের ষড়যন্ত্র গোপন করছি যে অপরাধের সাজা হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে আমি এই যে ষড়যন্ত্র গোপন করলাম, আমি দণ্ডিত হব 118 ধারায়। একটু পড়ি দেখেন। তার আগে 118 ওই যে দুইটা গোল দিবেন, একটা গোল দিবেন মৃত্যুদণ্ড, আর একটা গোল দিবেন যাবজ্জীবন কারাদণ্ড, গোল দিছেন। আর একটা গোল দিবেন অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করা। ষড়যন্ত্র গোপন করা। যে ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোল দিবেন ইচ্ছাকৃতভাবে গোপন করে, তবে সেই ব্যক্তি গোল দিবেন উক্ত অপরাধ অনুষ্ঠিত হলে, সে গোপন করছে এবং ওই অপরাধটা অনুষ্ঠিত হয়েছে, তাহলে যে কোনো বর্ণনার 7 বছর, এবং উক্ত অপরাধ আন্ডারলাইন করবেন অনুষ্ঠিত না হলে যে কোনো বর্ণনার 3 বছর। একটু বুঝাই, উদাহরণে চলে আসি, দেখেন উদাহরণ পড়লে বুঝবো। দিলীপ কোটালীপাড়ায় ডাকাতি অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে জেনে ম্যাজিস্ট্রেটকে এই মর্মে সংবাদ দেন যে টুঙ্গিপাড়ায় ডাকাতি অনুষ্ঠিত হতে পারে। ডাকাতি হতে পারে কোথায়? কোটালীপাড়ায়, বাট সে ম্যাজিস্ট্রেটে বলছে কি টুঙ্গিপাড়ায়, কিন্তু কোটালীপাড়ায় ডাকাতি অনুষ্ঠিত হয়। দিলীপ এক্ষেত্রে অত্র ধারার অধীনে দণ্ডিত হবে। কোটালীপাড়ায় ডাকাতি অনুষ্ঠিত হয়েছে, তাহলে দিলীপের সাজা হবে 7 বছর। যদি অনুষ্ঠিত না হতো তাহলে কত? 3 বছর। বুঝছেন? তাহলে 118 ধারার আবার শুনেন, প্রথম শুনলে প্যাচ লাগবে যে আপনি ষড়যন্ত্র গোপন করছেন এমন একটা অপরাধের, যে অপরাধের সাজা হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এই অপরাধের ষড়যন্ত্র যদি আপনি গোপন করেন এবং গোপনের পরে যদি ওই অপরাধটা সংঘটিত হয়, তাহলে আপনার সাজা 7 বছর, আর যদি সংঘটিত না হয় তাহলে আপনার সাজা কত? 3 বছর। বুঝছেন? এটা হলো কত? 118। 115তেও মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিছিলেন, বাট অপরাধটা ঘটে নাই। আর 118তে হলো মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করছে। বুঝছেন? মনিরুজ্জামান সাহেব বুঝেন নাই? 120 পড়বো, দেখেন 120। আপনাদের অনেকের মনে হচ্ছে যে কেন দণ্ডবিধি পড়তে গেলাম, বাট দণ্ডবিধি অ্যাকচুয়ালি মানে সহজ বেশি, আপাত দৃষ্টিতে মনে হইতে পারে কঠিন, বাট এই জায়গা মজা আছে। এই জায়গার নাম্বার পাবেন বেশি। দণ্ডবিধি কষ্ট করলে নাম্বার মার্কস বেশি পাওয়া যাবে, 16, 17, 18 পাওয়া যাবে। বুঝতে পারছেন? জাস্ট আপনার দায়িত্ব এই যে যেভাবে আমরা পড়তেছি তাল তাল দিয়ে আগানো, মুখস্থ হোক বা না হোক, মনে থাক বা না থাক, এটা দিয়ে আপনার কাজ নাই। আপনার কাজ হলো তালে তাল দেওয়া, আর কোনো ফাঁকিবাজি করবেন না। দেখেন, আচ্ছা, ধারা 120 দেখেন, আমি আপনাদের কষ্ট করে পড়াচ্ছি, এই প্রতিটা ধারা ব্যাখ্যা দিচ্ছি। যদি আমি একটু উড়াধুরা বাড়ি দিতাম, মানে রিডিং পড়াই বললাম যে এই তো কথা বুঝতেন না, জোর করে বলতাম যে এই তো বুঝতেন, তাহলে কিন্তু সময় এত লাগতো না। আচ্ছা, তাহলে ধারা 120 দেখেন, তাহলে আপনাদের মনে এই প্রশ্ন আসা উচিত যে উপরে গোপন করছে মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র, তাহলে যদি কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করি, সেটা বলছে 120।
এই যে দেখেন, গোল দেন, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করা। এই লিলি, আপনার ফেস দেখলে মনে হয় যে এর চেয়ে বিরক্তিকর জিনিস আর নাই, আর আপনি কিছু বুঝতেছেন না। আচ্ছা শুনেন, এত জটিল কিছু না। বলছে যে আপনি 118-তে যেটা গোপন করছেন সেটা হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ। ধরেন খুনের শাস্তি মৃত্যুদণ্ড, আর মৃত্যুদণ্ড তো কয়টা আপনি জানেন, দণ্ডবিধি তো কয়টা? 10টা। তাহলে ওই 10টা যদি আপনি গোপন করেন, বা যাবজ্জীবন কারাদণ্ড আরো এরকম 15-20টা আছে, ওই 15-20টা যদি আপনি গোপন করেন, তাহলে আপনি দণ্ডিত হবেন 118-তে। যদি ওই অপরাধটা অনুষ্ঠিত হয় তাহলে আপনার সাজা হবে 7 বছর, আর অনুষ্ঠিত না হইলে আপনার সাজা হবে কত? 3 বছর। এই তো কথা। কিন্তু যদি আমি চুরির কথা গোপন করি, যদি আমি আঘাতের কথা গোপন করি, মানে যে অপরাধটার সাজা হলো কারাদণ্ড, সেই ক্ষেত্রে কি হবে দেখেন। যে ব্যক্তি কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানের সম্ভাবনা আছে জেনেও উক্ত অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করে, তাহলে উক্ত ব্যক্তি অপরাধ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে, মানে আমি গোপন করছি আর অপরাধটা অনুষ্ঠিত হয়েছে, অপরাধ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা উক্ত ধারায় নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের গোল দিবেন 1/4 পর্যন্ত দণ্ডিত হবে। 1/4 বুঝেন? 4/1 আর তাহলে আমি যদি চুরির, আমি জানি যে অমুক, আমি জানি ক খ গ ঘ এরা 4জন কোটালেপাড়া চুরি করবে, কিন্তু আমি গোপন করছি, আমি গোপন করছি এবং চুরিটা ঠিকই হয়েছে, তাহলে আমার সাজা হবে চুরির যে 3 বছর সাজা, 3 বছরের 4/1। অপরাধ আন্ডারলাইন করে অনুষ্ঠিত না হলে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা উক্ত ধারায় নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের 8/1 পর্যন্ত হতে পারে। আমি গোপন করছি এবং চুরিটা হয় নাই, বাট চুরির প্রস্তুতি নিছিল, তার আগেই ধরা পড়ে গেছে, তাহলে আমার সাজা হবে, আমি এই যে গোপন করলাম, আমার সাজা হবে 3 বছরের 8/1। বুঝছেন? এটা হলো 118 আর 120। একটা বিষয় কি যে 118 এবং 120-এ হওয়ার ক্ষেত্রে না হওয়ার ক্ষেত্রে দুইটাই বলছেন। জি 118 আর 120-এ হওয়ার ক্ষেত্রে না হওয়ার ক্ষেত্রে দুইটাই বলছে। জি। এখন 115-16-তেও তো না হওয়ার ক্ষেত্রটা বলছে, আর 115-16-তে না হওয়ার ক্ষেত্রে বলছে, আর হওয়ার ক্ষেত্রে বলছে তো 109 থেকে 114। এখন আমি বলতেছি যে 115 বা 16-তে না হওয়ার ক্ষেত্রে বলছে, না হওয়ার ক্ষেত্রটা 118 120-ও আছে। এক্ষেত্রে কোনটা? আপনি দুইটা কিন্তু দুই জিনিস তানভীর সাহেব। একটা 18-20-এ হলো আমি ষড়যন্ত্র গোপন করছি, আমি কাউকে অপরাধ করতে বলি নাই, আমি যা জানি অমুক জায়গায় অপরাধ হইতে পারে, আমি এই কথাটা গোপন করছি। আর 15, 16, 17 এই পর্যন্ত হইলে আমি অপরাধ করতে প্ররোচনা দিছি যে তুমি এটা করো। যদি সংগঠিত হয় তাহলে একরকম সাজা, না হইলে আর এক রকম সাজা। বুঝছেন? আচ্ছা, এখন আপনাদের আর যন্ত্রণা পাবেন না, ধারা 119-এ চলে আসেন। 18-20 একসাথে পড়তে হবে, 18 আর 20। ধারা 119 দেখেন, 119 ধারায় বলতেছে সরকারি কর্মচারী কর্তৃক, বললেন এতক্ষণ যে গোপন টোপন করছে সব গোপন করছে সাধারণ ব্যক্তি, 118-তেও সাধারণ ব্যক্তি, 120-এও সাধারণ ব্যক্তি। এবার আসছে যে সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করা যা নিবারণ করা তার কর্তব্য। এটা আন্ডারলাইন করেন, যা নিবারণ করা তার কর্তব্য। সকল সরকারি কর্মকর্তার কিন্তু নিবারণ করা কর্তব্য না, একজন শিক্ষকের কিন্তু দায়িত্ব না যে কোনো অপরাধ সংগঠিত না হোক, বা দাঙ্গা প্রতিরোধ করা বা চুরি প্রতিরোধ করা কিন্তু একজন শিক্ষকের দায়িত্ব না। তাহলে এইগুলা প্রতিরোধ করার দায়িত্ব কার? আইন শৃঙ্খলা বাহিনীর। বুঝতে পারছেন? তাহলে সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ অনুষ্ঠানের কি গোপন করা? ষড়যন্ত্র গোপন করা। দেখেন, যদি কোনো সরকারি কর্মচারী এমন কোন অপরাধ অনুষ্ঠানের সংবাদ গোপন করে যা নিবারণ করা তার দায়িত্ব ছিল, তবে উক্ত সরকারি কর্মচারী, দেখেন, অপরাধ অনুষ্ঠিত হলে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা উক্ত ধারায় নির্ধারিত, আন্ডারলাইন করবেন, সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদের গোল দিবেন অর্ধেক পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। অর্ধেক। আর অনুষ্ঠিত হলে গোল দিবেন, অনুষ্ঠিত হলে গোল দিবেন। হ্যাঁ হ্যালো।
হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন যে সরকারি কর্মকর্তা যদি অপরাধ অনুষ্ঠানের তথ্য গোপন করে আর অপরাধটা যদি অনুষ্ঠিত হয়, তাহলে ওই সরকারি কর্মকর্তার সাজা হবে কত? সর্বোচ্চ কারাদণ্ডের অর্ধেক। ধরেন আপনারা এভাবে মনে করেন যে দস্যুতার সাজা হলো 10 বছর সশ্রম কারাদণ্ড। এখন পুলিশ জানে যে অমুক জায়গায় দস্যুতা হতে পারে, বাট তারপরেও পুলিশ কোনো প্রতিকার নেয় নাই, সে চুপচাপ আছে এবং দস্যুতা সংগঠিত ঠিকই হয়েছে। তাহলে পুলিশের সাজা হবে কত? ওই সর্বোচ্চ সাজার অর্ধেক, কত? 5 বছর। যদি চুরি হতো তাহলে চুরির অর্ধেক। বুঝছেন? আচ্ছা, এখন আপনারা বলেন, মানে কিছু হইলেই আমরা বলি না যে ও হলো ব্রিটিশ। ব্রিটিশ কারে বলি? মানে কথার কথা, যার বুদ্ধি টুদ্ধি বেশি, যে ব্রিটিশের বুদ্ধি খাটাই, এই কথা বলি। তাহলে আপনি দেখেন এদের যারা আইন প্রণয়ন করছে তাদের চিন্তার কত দূর পর্যন্ত ছিল। আপনি একটা জিনিস মনে করেন যে অর্ধেক। এখন আপনারা যদি কেউ প্রশ্ন করেন যে স্যার, তাহলে ওইটা যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হইতো তাহলে মৃত্যুদণ্ডের অর্ধেক কেমনে হইবে? প্রশ্ন আসে না? মৃত্যু, সে তো যাবজ্জীবন কারাদণ্ডের অর্ধেক 30 বছর, মৃত্যুদণ্ডের অর্ধেক কেমনে হবে? ধরেন পুলিশ জানে যে অমুক জায়গায় একটা হত্যা সংঘটিত হতে পারে এবং পুলিশ এটা গোপন করছে। তাহলে আমরা একটু আগে বললাম যে অপরাধটা যদি অনুষ্ঠিত হয় তাহলে সর্বোচ্চ সাজার কি? অর্ধেক। তাহলে খুনের অপরাধের তো কথা যদি আমি গোপন করি তাহলে খুনের অর্ধেক হয় না? মানে মৃত্যুদণ্ডের অর্ধেক, বাট মৃত্যুদণ্ডের অর্ধেক তো করা পসিবল না। তাইলে লর্ড ম্যাকুলেরা কি করছে দেখেন, পরেরটা দেখেন। অপরাধটা যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হয় তাহলে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে। যে অপরাধের তথ্য গোপন করছি সেটা যদি কি হয়, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হয়, তাহলে সাজা হবে কত? 10 বছর। ব্র্যাকেটে লেখেন, ব্র্যাকেটে লেখেন এই জায়গা, অপরাধ অনুষ্ঠিত হোক বা না হোক। অপরাধ অনুষ্ঠিত হোক বা না হোক। যান ইসমাইল, গ্রামে যান। অপরাধ অনুষ্ঠিত হোক বা না হোক। তাহলে আমরা এটা বলতে পারি যে পুলিশ কোনো অপরাধের তথ্য গোপন করলে অপরাধটা যদি সংগঠিত হয় তাহলে সাজা হবে ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির অর্ধেক। আর যদি সেটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হয় তাহলে সাজা হবে কত? 10 বছর। আচ্ছা, পরেরটায় চলে আসেন। অপরাধটি যদি অনুষ্ঠিত না হয় তাহলে উক্ত ধারায় পুলিশ গোপন করছে বাট অপরাধটা অনুষ্ঠিত হয় নাই, না হয় তাহলে সর্বোচ্চ 1/4 পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। অপরাধটা যদি অনুষ্ঠিত না হয় তাহলে, আমি কিন্তু পুলিশ জাস্ট বুঝাচ্ছি, এমন না যে বিষয়টা শুধু পুলিশের ক্ষেত্রেই প্রযোজ্য। তো তাহলে সাজা হবে কত? 4/4 ধরেন পুলিশ জানতো যে অমুক জায়গায় দস্যুতা হতে পারে এবং সে গোপন করছে বাট দস্যুতা অনুষ্ঠিত হয় নাই, তাহলে সাজা হবে 4 বছর, 10 বছরে 4/1 নাকি? যদি অনুষ্ঠিত হতো তাহলে হতো অর্ধেক। আর যদি ওটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হতো তাহলে হতো কত? 10 বছর। তাহলে উদাহরণ পড়ি, দেখেন উদাহরণ, যে পুলিশ কর্মচারী ক দস্যুতা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ পায় এবং খ দস্যুতা অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করেছে, জেনেও উক্ত অপরাধ অনুষ্ঠানের পথ সুগম করার উদ্দেশ্যে অনুরূপ তথ্য সরবরাহ করা থেকে বিরত থাকেন। এক্ষেত্রে ক অবৈধভাবে ক্ষয়ের ষড়যন্ত্রের অস্তিত্ব গোপন করেছে, মানে সে জানে অমুক দস্যুতা করতে পারে, এখন অমুকের কথা পুলিশ গোপন রাখছে, তাহলে পুলিশ দণ্ডিত হবেন এই ধারায়। যদি দস্যুতাটা অনুষ্ঠিত হয় তাহলে পুলিশের সাজা হবে 10 বছরের অর্ধেক, আর অনুষ্ঠিত যদি না হয় তাহলে 10 বছরের 4/1। তো তাহলে এখানে মূলত আমরা 119 ধারায় যে জিনিসটা পড়লাম যে সরকারি কর্মকর্তা যদি অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করে, তিনি গোপন করতে অপরাধটা অনুষ্ঠিত হয়েছে, তাহলে ওই ধারায় সর্বোচ্চ সাজার অর্ধেক। তিনি গোপন করতে অপরাধটা অনুষ্ঠিত হয় নাই তাহলে 4/1। আর তিনি যে সরকারি কর্মকর্তা যেটা গোপন করছে সেটা যদি মৃত্যুদণ্ড আর
যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হয়, তাহলে ওই অপরাধটা অনুষ্ঠিত হোক বা না হোক, সাজা হবে কত? 10 বছর। 10 বছর পর্যন্ত। বুঝছেন? এটা হলো কত? 119। তো আপনারা কেউ যাবেন না, আমরা মাগরিবের নামাজ পড়ে আর একটু পড়া আছে, এইটুক প্ররোচনাটা আমি আবার আর একটু আলোচনা করব, তাহলে আপনাদের মাথায় গেঁথে যাবে। এতক্ষণ যা বুঝেন নাই কোথায় কি আছে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে অপরাধ অনুষ্ঠানের যে প্ররোচনা, শাস্তি বলছে যদি অনুষ্ঠিত হয় 109 থেকে 114, অনুষ্ঠিত না হইলে 115 থেকে 120। তো তার মধ্যে শুধু ষড়যন্ত্র রিলেটেড, ষড়যন্ত্র গোপন করা 118, 119 আর কত 120, আর সরাসরি প্ররোচনা সংক্রান্ত রিলেটেড হলো 109 থেকে 117। যারা বুঝেন নাই মনে মনে প্রশ্ন রাখেন, নামাজের পরে সব প্রশ্ন নিচ্ছি, অপেক্ষা করেন। আচ্ছা, আমরা পড়া শুরু করি। দেখেন তো এই পেজটার পরে এখন আপনার বই ধরেন, বইয়ে চলে আসি। বইয়ে নতুন বইয়ের 678 পেজ। হ্যাঁ, 678-এ চলে আসেন। সেলফ প্র্যাকটিস পাইছেন? তো সেলফ প্র্যাকটিসের যে প্রশ্নগুলা, এগুলা ইনশাল্লাহ আমরা এখন শনাক্ত করতে পারবো। 2 নং প্রশ্নটা একটু পড়ি, দেখেন। ক, একটি 9 বছরের কম বয়স্ক শিশুকে ক্ষয়ের খাদ্যে বিষ মেশানোর জন্য প্ররোচিত করে এবং তাকে বিষ প্রদান করে। শিশুটি ক্ষয়ের খাবারে বিষ দিতে গিয়ে ভুলবশত গয়ের খাবারে বিষ প্রদান করে এবং গ মারা যায়। এটা কত হবে বলেন? 111। এবং এখানে হত্যায় অপসহায়তা, ক হত্যায় অপসহায়তার জন্য কি হবে? দণ্ডিত হবে। তার প্ররোচনার সম্ভাব্য ফলাফল এটা, বুঝছেন? আর এই 110, 11, 12 যা পড়লাম, এগুলো আইন পাঠ থেকে আর পড়তে যাবেন না, যা পড়ছি এই জায়গায় শেষ। আচ্ছা, 3 নং প্রশ্নটা দেখেন। ক কে গুরুতর জখম করার জন্য, গ কে গুরুতর জখম করার জন্য ক খকে প্ররোচিত করে। খ উক্ত প্ররোচনার ফলে গ কে গুরুতর জখম করে এবং গ মারা যায়। তাহলে করতে বলছিল গুরুতর জখম, কিন্তু সে মারা গেছে, তাহলে সম্ভাব্য ফলাফল সম্পর্কে আগেই অবগত ছিল। এটা আসবে কত? 113। তো এখানে 115 যা আছে এগুলো তো পড়ছি, তো এই জায়গাও এগুলা পড়ার আর প্রয়োজন নাই। সেলফ প্র্যাকটিসের অনেকগুলা প্রশ্ন আছে, সব গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন, আশা করি ইনশাল্লাহ সব পারবেন। সব শেষের 9 নং প্রশ্নটা দেখেন। সবার শেষের 9 নং প্রশ্নটা, যে জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা গ্রহণের শাস্তি কি? 3 বছর পর্যন্ত জেল, অর্থদণ্ড বা উভয়। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা চলে আসি অপরাধমূলক ষড়যন্ত্র। তো তার আগে আপনাদের এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা? 109 থেকে 120 পর্যন্ত বা এর আগে পরে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? দেখেন, আমি একটু আপনাদের মনে করাই দেই, খুব সংক্ষেপে একটু মনে করাই দিই। সেটা হলো যে প্ররোচনা 3টি উপায় হতে পারে: প্ররোচিত করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, একটা হলো কোনো কাজ করে বা করা থেকে বিরত থেকে 107। প্ররোচনা যে দেয় তাকে বলে প্ররোচনাকারী। বললাম কি দিয়ে প্ররোচনাকারী, এটা বলছে 108। আর প্ররোচনা স্বয়ং একটা মূল অপরাধ, যারে প্ররোচনা দেওয়া হলো সে কাজটা করতে চাক বা না চাক, বা তার যোগ্যতা থাকুক বা না থাকুক, প্ররোচনাকারী সর্বদাই দোষী সাব্যস্ত হবে। এই মূলনীতিগুলো বলা আছে 108-এ। আর বাংলাদেশে বসে যদি বিদেশে কোনো অপরাধে প্ররোচনা দেয়, তাহলে সেই ক্ষেত্রে হলো 108 ক। 108 ক। প্ররোচনার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে 109 থেকে 120। তো তার মধ্যে প্ররোচনার ফলে যদি অপরাধটা সংগঠিত হয়, তাহলে সাজা 109 থেকে 114। আর প্ররোচনার ফলে অপরাধটা সংগঠিত হয় নাই, 115 থেকে 120। তো 109 বলল প্ররোচনা দিয়েছেন
যে কাজের প্ররোচনা দিয়েছেন সেটাই সংঘটিত হয়েছে, তাহলে সাজা আসবে কত? 109। আর যিনি প্ররোচনা দিচ্ছেন তিনি যদি স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত থাকেন তাহলে সাজা হবে 114। ঠিক আছে। আর প্ররোচনার ফলে যদি ভিন্ন অপরাধ সংঘটিত হয় তাহলে সাজা আসবে 110, 111, 112, 113। তো তার মধ্যে আমরা 110 আর 112 পড়বো একসাথে, আর 111 আর 113 পড়বো একসাথে। 110-এ বললো যে কাজের প্ররোচনা দিয়েছে একই প্রকৃতির যদি ভিন্নটা সংঘটিত হয়। দিতে বলছিল থাপ্পড়, থাপ্পড় দিছে, কানের পর্দা ফেটে গেছে, গুরুতর আঘাত হয়ে গেছে, তাহলে গুরুতর আঘাতের প্ররোচনাকারী হিসেবেই দোষী হবে 110। 112, যে কাজের জন্য প্ররোচনা দিছে সেই কাজ করতে গেলে আরো একটা অপরাধ করা লাগে, তাহলে ওই দুইটা অপরাধের প্ররোচনাকারী হিসেবেই দণ্ডিত হবে 112। বলছিলাম অমুকের বাসা থেকে কিছু স্বর্ণ গহনা নিয়ে আসো, সোনা গহনা আনতে গেলে অমুকরে মারপিট করা লাগে, তাহলে দুইটার প্ররোচনাকারী হিসেবেই দণ্ডিত হবে 112। এবার আসি 111, যে কাজের প্ররোচনা দিছেন ঘটছে আর একটা, কিন্তু ওই আর একটা যদি আপনার প্ররোচনার সম্ভাব্য ফলাফল হয় তাহলে আপনি ওই যে কাজের প্ররোচনা দিছিলেন সেটার প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবেন। কিভাবে? যে আপনি বলছিলেন একটা শিশুকে যে বাবু তুমি করিমের খাবারে বিষ মিশাও, বাট সে করিমের খাবারে বিষ মেশাতে গিয়ে খবিরের খাবারে বিষ মিশাইছে এবং খবির মারা গেছে, তাহলে আপনি কিন্তু খুনের প্ররোচনাকারী হিসেবেই দণ্ডিত হবেন, কারণ ওইটা আপনার প্ররোচনার সম্ভাব্য ফল। 111, আপনি বলছিলেন একজন রে যে তুমি গাজী টায়ারের গোডাউনে আগুন দাও, সে গাজী টায়ারের গোডাউনের আগুন দিছে, এর আগে অনেক টায়ারও চুরি করছে, তাহলে এই জায়গায় শুধু এই চুরি করাটা কিন্তু আগুন দেওয়ার সম্ভাব্য ফলাফল না, তাহলে এখানে প্ররোচনাকারী শুধু দায়ী হবে ঘরে আগুন দেওয়ার বা আগুন দেওয়ার প্ররোচনার জন্য। এটা হলো 111। আর যে কাজের প্ররোচনা দেওয়া হয়েছে সেটা প্ররোচনা দেওয়ার সময় যদি আপনি সম্ভাব্য ফলাফল সম্পর্কে অবগত থাকেন তাহলে দণ্ডিত হবে প্ররোচনাকারী 113। বলছিলেন যে গুরুতর জখম করো, এখন গুরুতর জখম করা হয়েছে, সে মারা গিয়েছে, তাহলে কিন্তু আপনি খুনের প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবেন, এটাই হলো কত? 113। আচ্ছা, এখন আমরা 115 থেকে 120 মানে হলো প্ররোচনা দেওয়া হয়েছে, অপরাধ সংঘটিত হয় নাই। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে প্ররোচনা দিয়েছেন, অপরাধটা সংঘটিত হয় নাই, তাহলে প্ররোচনাকারী সাজা হবে 7 বছর। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে প্ররোচনা দেওয়া হয়েছে, অপরাধ সংঘটিত হয় নাই বাট হালকা আঘাত হয়েছে, তাহলে প্ররোচনাকারী সাজা পাবে কত? 14 বছর। 116-তে বলেছে যে কারাদণ্ডযোগ্য অপরাধে প্ররোচনা দিয়েছেন, অপরাধটা সংঘটিত হয় নাই, তাহলে যদি সাধারণ ব্যক্তি প্ররোচনা দেন তার সাজা হবে 4/1 আর সরকারি কর্মকর্তা হলে 2/1। এটা হলো কত? 116। 117-তে বলছে 117, 10 বা তার জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে আপনি যদি কোনো অপরাধ অনুষ্ঠানের জন্য প্ররোচনা দেন তাহলে আপনার সাজা হতে পারে 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। 118, 119, 120 এই তিনটাই হলো ষড়যন্ত্র গোপন করা, যদিও এটা প্ররোচনা অধ্যায়ের, বা এই তিনটাই হলো কি? ষড়যন্ত্র গোপন করা। 118-তে বলেছে যে যদি আপনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করেন, অপরাধটা যদি অনুষ্ঠিত হয় তাহলে আপনার সাজা হবে 7 বছর, আর অনুষ্ঠিত না হইলে সাজা কত? 3 বছর। মনে আছে? অনুষ্ঠিত না হইলে 3 বছর, 7 বছর। 118-র সাথে আমি মনে রাখবো 120, কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র যদি আপনি গোপন করেন, অপরাধটা যদি অনুষ্ঠিত হয় তাহলে সাজা 4/1, আর অপরাধটা যদি অনুষ্ঠিত না হয় তাহলে সাজা কত? 8/1। তাহলে 118 আর 120 আমি একসাথে মনে রাখবো। এখন 119 মনে রাখবো আলাদা করে। সরকারি কর্মকর্তা যার দায়িত্ব ছিল কোনো অপরাধ প্রতিরোধ করা, তিনি যদি কোনো অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করেন তাহলে অপরাধটা যদি অনুষ্ঠিত হয় তাহলে সাজা হবে ওই ধারার সর্বোচ্চ সাজার অর্ধেক, নাকি? আর অনুষ্ঠিত যদি না হয় তাহলে 4/1। আর অপরাধটা সরকারি কর্মকর্তা যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করে তাহলে সাজা হবে 10 বছর পর্যন্ত, তাতে অপরাধটা অনুষ্ঠিত হোক বা না হোক। এই হলো আপনার
প্ররোচনা। 114 আর 38। আচ্ছা শুনেন, 38-এ আছে যে অপরাধ হয়েছে একটা, বাট দুইজন দুই প্রকার দণ্ডে দণ্ডিত হবে। ওই যে দুইজনের কথা কাটাকাটি বাঁচছে, একজন আর একজনের রাগে তেড়ে গেছে, পাশ থেকে তানভীর তার হাতে একটা ছুরি ধরাই দিছে যে তুমি ওরে ছুরি দিয়ে পোজ দাও, তাহলে তানভীর দণ্ডিত হবে খুনে সহায়তা, খুনে সহায়তা। আর যে এটা করছে সে হবে নিন্দনীয় নরহত্যা। এখন ভালো প্রশ্ন করছেন দিন মোহাম্মদ সাহেব, যদি আপনি 38 আনেন তাহলে আর 114 আনার দরকার নাই, আর যদি 114 আনেন তাহলেও 38 আনার দরকার নাই। ধরেন ব্যাপারটা অনেকটা এরকম যে 34 আর 37, মনে আছে 37 আসলে কতিপয় কার্য, ওই যে আগে তুই বিষ খাওয়াবি পরে আমি বিষ খাওয়াবো, এরকম মেরে ফেলবো। তাহলে এটা কিন্তু ওই 37 না দিয়ে 109ও দেওয়া যায়, 109ও দেওয়া যায়। যে দুইজনে পরিকল্পনা করলাম যে তুই বিষ খাওয়া, দেখেন তানবীরের বিষ খাওয়ানোতেই মারা গেছে, তাহলে তানবীর হলো 302 আর আমি হলাম 302 এর সাথে 109। বুঝতে পারছেন? তাহলে কিছু কিছু অপরাধ মানে এই 34 থেকে 38 বলেন আর 109 থেকে 120 বলেন, সবই তো ভিকারিয়াস লাইবিলিটি, মানে পরার্থ দায়। আপনি যদি ওই 34 থেকে 38 এর মধ্যে কিছু আনেন তাইলে এইগুলো না আনলেও সমস্যা নাই, আর যদি এই এই সাইড আনেন তাহলে 34 38 আনার দরকার নাই। দুইটাই সঠিক, দুইটা ধারা তো প্রাধান্য না। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি তো দুইটাই আনতেছেন যৌথভাবে দায়ী করার জন্য, যৌথভাবে দায়ী করার জন্য। এখন দুইটা ধারা থাকে, ডিপেন্ড করে প্রশ্নটা কেমন হয়েছে। আপনি আগামী দিন প্রশ্ন করে নিয়ে আসেন যে এরকম প্রশ্ন আছে, দুইটা ধারাই আছে, তাহলে প্রাধান্য কোনটা পাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আমাদের প্ররোচনা। তো প্ররোচনা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? চলে যাবেন না প্রশ্ন আছে? নেন এই মাইক্রোফোন নেন, আর কথা জোরে বলবেন। আপনারা শেখ হাসিনা খালেদা জিয়া ক্ষমতায় নাই, তাতে কি হয়েছে? আবার আসবে। বলেন, কথা জোরে বলেন। স্যার এক ধারা 117 10 জনের অধিক, হ্যাঁ, আর যদি 10 জনের কম হয় 9 জন হয়, তাহলে কি ধারা 117 কে এখানে প্রযোজ্য হবে না। 117 প্রযোজ্য করতে হলে জনসাধারণ হইতে হবে বা 10 জনের বেশি হইতে হবে। বুঝছেন? জি। আচ্ছা, আমরা আর 15 মিনিট পড়ি। দেখেন, চলে আসি ক্রিমিনাল কনস্পাইরেসি, অপরাধমূলক ষড়যন্ত্র। অধ্যায় লেখেন 5 ক বা 5A, অধ্যায় লেখেন 5 ক বা 5A। তাহলে 117 পরিবর্তে কোনটা দিতে হবে? 17তে পড়ে আছেন কেন? অধ্যায়তে যান। 10-10 বেশি যদি না হয়। আচ্ছা, ধারা 120 ক থেকে 120 খ। দেখেন এই জায়গায় দুইটা ধারা আলোচনা করছে মাত্র, একটা হলো সংজ্ঞার, একটা হলো শাস্তি। আর এই অধ্যায়টার নাম হলো ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র। তো পুরাতন বইতে নাই, একটু লিখে রাখেন যে সর্বপ্রথম 1913 সালে অপরাধমূলক ষড়যন্ত্র স্বতন্ত্র অপরাধ হিসেবে দণ্ডবিধিতে যুক্ত করা হয়। 1913 সালের আগ পর্যন্ত অপরাধমূলক ষড়যন্ত্র এই অপরাধটা দণ্ডবিধিতে ছিল না। এটা যুক্ত করা হয় কত সালে? 1913 সালে। লিখছেন? আচ্ছা, তো অপরাধমূলক ষড়যন্ত্র আসলে কি এটা আমরা অলরেডি জানি, এর আগেও আলোচনা করছি। দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো অবৈধ কাজ করার জন্য বা কোনো বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য সম্মত হয়, তখন তার অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। তাতে ওই অপরাধটা অনুষ্ঠিত হোক বা না হোক, এটা ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক। বুঝতে পারছেন? ধরেন আমরা এই জায়গায় 20 জনের মতো আছি, সবাই সিগনেচার করেন, 21 জন সিগনেচার শিটে সিগনেচার করেন, 21 জনের মতো আছি। এখন আমরা পরিকল্পনা করলাম যে আগামীকাল অমুক জায়গায় ভাঙচুর করব। বুঝছেন? তাহলে ভাঙচুর করা অবশ্যই একটা কি অপরাধ। এখন আমরা আগামীকাল ভাঙচুর করতে পারি নাই, তার আগেই আমরা ধরা পড়ে গেছি, তাহলে আমরা কি অপরাধ করছি?
অপরাধমূলক ষড়যন্ত্র। বুঝতে পারছেন? আর যদি ভাঙচুর করতাম তাহলে ওই ভাঙচুরের অপরাধে আমাদের সবাইকে দায়ী করার জন্য আসতো 34। বুঝতে পারছেন? যেহেতু আমাদের প্রি প্ল্যান আছে, অপরাধটা সংগঠিত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে হলো 34। আর প্রি প্ল্যান আছে, অপরাধ সংগঠিত হয় নাই, সেই ক্ষেত্রে হলো অপরাধমূলক ষড়যন্ত্র। বুঝতে পারছেন? এখন অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে ছোট্ট একটা কথা আছে, যে শুধু সম্মত হলেই হবে না, একটু প্রস্তুতি নেওয়া লাগবে। প্রস্তুতি কেমনে? যে আমরা চিন্তা করছি যে আগামীকাল পৌরসভা ভাঙচুর করব, এই জন্য ভাঙচুরের জিনিসপত্র আমরা অলরেডি কিনে ফেলছি, বা অমুক অমুক জায়গায় অবস্থানও নিছি, তখনই এটা হয়ে যাবে অপরাধমূলক ষড়যন্ত্র। বাট এই জায়গা যদি আমরা সবাই একসাথে বৈশা খালি পরিকল্পনাই করলাম কিন্তু ওই অনুসারে কোনো কর্মকাণ্ড এখনো করি নাই, তাহলে এটা অপরাধমূলক ষড়যন্ত্র হবে না। বুঝতে পারছেন? এর আগে আমরা জানতাম, এর আগের যে লেকচার গুলো আছে সেইগুলোতে বলা আছে যে সম্মত হইলে অপরাধমূলক ষড়যন্ত্র, বাট অ্যাকচুয়ালি শুধু সম্মত হইলেও হবে না, একটু হালকা পাতলা কি করা লাগবে? কর্মকাণ্ড করা লাগবে। ধরেন আমরা ভাঙচুর করতে চাইছি বাংলাদেশ বার কাউন্সিল, তাহলে বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করি নাই কিন্তু সবার টিকিট কাটা হয়ে গেছে, বা পিরিয়া মিনি হোটেলে যে অলরেডি আছি, এতটুকু লাগবে। তো একটু পড়ি। পেনাল কোড 1860, 120 ক ও 120 খ দ্বারা যুক্ত করার পূর্বে অপরাধমূলক ষড়যন্ত্র ছিল অপসহায়তার অপরাধ। মানে এই অপরাধমূলক ষড়যন্ত্র আগ পর্যন্ত এই 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 অপরাধটা চালাইতো প্ররোচনা দিয়ে। আচ্ছা, তো তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রটা কি একটু আসি দেখেন। 120 ক, যে দণ্ডবিধির 120 ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রকে ক্রিমিনাল কনস্পাইরেসিকে সংজ্ঞায়িত করা হয়েছে। আন্ডারলাইন করবেন, যখন দুই বা ততোধিক ব্যক্তি গোল দিবেন অবৈধ কাজ করতে, টু ডু অ্যান ইলিগাল অ্যাক্ট, বা গোল আন্ডারলাইন করবেন কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করতে, টু ডু এ লিগাল অ্যাক্ট বাই লিগাল মিনস, গোল দিবেন সম্মত হয়, তখন উক্ত ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। শর্ত বা উপাদান দেখেন, শর্ত বা উপাদান, অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বা 2 এর অধিক ব্যক্তি বা সদস্য থাকবে। সর্বনিম্ন কয়জন? সর্বোচ্চ কয়জন? 2 এর অধিক। যাদেরকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অপরাধ করার একটি সম্মতি থাকতে হবে। কি থাকতে হবে? সম্মতির ইংরেজি হচ্ছে কি বলেন? এগ্রিমেন্ট। তারপরে দেখেন সম্মতিটি হতে হবে, আন্ডারলাইন করবেন, কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে, কোনো অবৈধ কাজ করতে অথবা কি কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে। উক্ত সম্মতি ছাড়াও উক্ত সম্মতির এক বা একাধিক পক্ষ দ্বারা কতিপয় কার্য করা হয়েছে। কতিপয় কার্য মানে হলো একটু প্রিপারেশন থাকতে হবে। তো এখানে এই বাদ বাকি যে নতুন বইতে যে প্যারা আছে এটা বাদ দেন, এটাতে দরকার নাই, এটা আমার পড়ার দরকার নাই, এটা টোটালি বাদ, এত কথা দিয়ে দরকার নাই। জেনে রাখা ভালোতে আসেন, জেনে রাখা ভালো। একশো বিশ ক ধারা অনুসারে দুই ভাবে অপরাধমূলক ষড়যন্ত্র করা যায়। দুই ভাবে মানে হলো অবৈধ কাজ করার জন্য আর বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য। 120 ক অনুযায়ী ষড়যন্ত্রের ক্ষেত্রে কোনোভাবে একজনকে অপরাধী একজনকে দণ্ডিত করা যায় না। সর্বনিম্ন কয়জন? 2 জন। কিন্তু অপরাধের সহায়তার জন্য একজনেও যায়। ধরেন 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল অপরাধমূলক ষড়যন্ত্রের, একজন যদি খালাস পায় আর একজন কি হবে? 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্রের, ওরা হত্যার ষড়যন্ত্র করছে, তো ওই মামলায় যদি আদালত একজনকে খালাস দেয় আর একজনকে শাস্তি দিতে পারবে কিনা? অপরাধমূলক ষড়যন্ত্রে দণ্ডিত করতে হলে কয়জনকে করতে হবে? 2 জনকে। তাহলে একজনকে খালাস করলে আর একজনও কি পাবে? খালাস পাবে। বুঝছেন? আচ্ছা, অভিন্ন অভিপ্রায় আর অপরাধমূলক ষড়যন্ত্র এই পার্থক্য পড়তেছি না, অলরেডি আমরা জানি। 34 অভিন্ন অভিপ্রায় হলো কত? 34। 2 বা ততোধিক সদস্য থাকে, পূর্ব পরিকল্পনা থাকে, অপরাধটা সংঘটিত হয়, এটা কত? 34। 2 বা ততোধিক সদস্য থাকে, পূর্ব পরিকল্পনা থাকে, অপরাধটা সংঘটিত হয় না, এটা হলো 120 খ। বুঝতে পারছেন? তো এটা আর পড়লাম না, আপনারাও মানে বেসিক জিনিস মধ্যে থাকলেই হবে। অপসহায়তা আর অপরাধমূলক ষড়যন্ত্র, এটার পার্থক্য কি? অপসহায়তায় কয়জনকে দায়ী করা যায়? একজনকে।
আর অপরাধমূলক ষড়যন্ত্রে কয়জন রে? কমপক্ষে দুইজন রে। অপসহায়তায় ষড়যন্ত্র থাকতেও পারে, নাও পারে, বাট অপরাধমূলক ষড়যন্ত্রে অবশ্যই কি ষড়যন্ত্র থাকবে। অপসহায়তার ক্ষেত্রে শুধু অপসহায়তা করলেই হবে, অপরাধটা সংগঠিত হোক বা না হোক কোনো ব্যাপার নাই। কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে ষড়যন্ত্রের সাথে সাথে কিছু কর্মকাণ্ডও কি করা লাগবে, বুঝছেন? চলে আসেন শাস্তিতে। আমাদের প্রায় হয়ে গেছে। আগামী দিন আপনাদের পরীক্ষা শুক্রবারে, না আজকে নাই, শুনেন, আজকে কি আগামী দিন পরীক্ষা, এবং পরীক্ষাটা হলো পড়বেন একেবারে ইয়া থেকে, ওই 76 থেকে এই যে আজকে পর্যন্ত 76 থেকে 120 খ, 76 থেকে 120 খ। আচ্ছা দেখেন, এখন আমরা এই শাস্তিটা পড়েই শেষ করব আজকে। অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি, পানিশমেন্ট অফ ক্রিমিনাল কনস্পাইরেসি। 120 খ ধারায় অপরাধমূলক শাস্তির বিধান করা হয়েছে। সংজ্ঞা দিছে 120 ক, আর শাস্তি দিছে কত? 120 খ। আপনারা জানেন যে দণ্ডবিধিতে মামলা হয় কোন ধারায়? শাস্তির ধারায়। কখনো 120 ক ধারায় মামলা হবে না, সবসময় মামলা হবে কত ধারায়? 120 খ। 120 খ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের দুই ধরনের শাস্তির কথা উল্লেখ আছে। একটা হলো অপসহায়তায় শাস্তি যে রূপে প্রদত্ত হয় সে রূপে, আর একটা হলো জরিমানা বা ব্যতীত অনধিক 6 মাস। আচ্ছা, পুরাতন বইতে সংক্ষেপে লেখা আছে, নতুন বইতে একটু বিস্তারিত লিখছে। তো যাই হোক, আমরা এই শাস্তিতে চলে আসি। প্রথমে দেখেন, প্রথমে যেটা বলছে যে 120 খ-এর এক ধারা অনুসারে অপরাধমূলক ষড়যন্ত্রের কোন সদস্য কোন অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের জন্য এমন ভাবে দণ্ডিত হবে যেন তিনি অপরাধ সংগঠনে অপসহায়তা করেছে। মানে বলতেছে যে ষড়যন্ত্রেরও যে সাজা, ওই ষড়যন্ত্র সাজাটা পাবে প্ররোচনার মতো করে। কিসের মতো করে? মানে ষড়যন্ত্র করলে প্ররোচনারও যে সাজা, ষড়যন্ত্রেরও সেই সাজা। অর্থাৎ এই ক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারিত হয় উক্ত একইভাবে শাস্তি নির্ধারণ করতে হবে। প্ররোচনার শাস্তি কত থেকে কত? 109 থেকে 120, 109 থেকে 120। তবে এই ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন, প্রথমটা দেখেন, ক নাম্বার, কোন অপরাধ সংগঠন করতে অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য হবে। আর যে অপরাধের ষড়যন্ত্র করা হয়েছে উক্ত অপরাধটি, এটা দেখেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বা ততোধিক বছর যাবৎ সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ হবে। এটা হলো মেইন কথা। 2 বা ততোধিক ব্যক্তি যদি এমন কোন অপরাধের ষড়যন্ত্র করে যেটা শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছর বা তার বেশি সশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধ, তাহলে ওই ষড়যন্ত্রের সাজা নির্ধারিত হবে প্ররোচনার সাজা যেভাবে হয় সেইভাবে। মানে প্ররোচনার সাজা 109 থেকে কত? 120। তাহলে যদি আমরা এই জায়গা বৈশা তাহলে হত্যার ষড়যন্ত্র করি, তাহলে আমাদের সাজা হবে কিসের মতো করে? প্ররোচনার মতো করে, 109 থেকে 120-এ যেটা পড়ে। যদি আমরা এই জায়গায় দস্যুতার ষড়যন্ত্র করি তাহলে সাজা কিসের মতো করে হবে? প্ররোচনার মতো করে। বুঝতে পারছেন? আচ্ছা, যে ক্ষেত্রে এমন অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তির কোনো বিধান দণ্ডবিধিতে উল্লেখ করা হয় নাই, মানে এটার মূল কথা হলো যদি আমরা এমন কোন অপরাধের ষড়যন্ত্র করি যেটা শাস্তি 2 বছরের কম, 2 বছরের কম, ধরেন আমরা পরিকল্পনা করলাম যে অমুকরে মারবো, হালকা চর থাপ্পড় দিব, তা হালকা চর থাপ্পড় দেওয়ার সাজা হলো 1 বছর, 323, 323, তাহলে আমাদের সাজা হতে পারে এই ক্ষেত্রে 6 মাস। মানে উপরের 3টা বাদে অন্য কোনো অপরাধের ষড়যন্ত্র করলে সাজা হবে 6 মাস। আমরা যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 2 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করি তাহলে সাজা হবে প্ররোচনার মতো। আর এইগুলা ছাড়া অন্য কোনো অপরাধের যদি ষড়যন্ত্র করি তাহলে সাজা হবে কত? 6 মাস, 6 মাস পর্যন্ত। এই যে দেখেন, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি অনধিক 6 মাস হতে পারে। কিভাবে দেখেন, উপরে উল্লেখিত ক্ষেত্র বাদে অন্যান্য ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য কোনো ব্যক্তি কুল দিবেন 6 মাস পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড, অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ যে অপরাধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে সেই অপরাধের শাস্তি আন্ডারলাইন করবেন 2 বছরের কম হলে। আপনাদের পুরাতন বইতে সুবিধা আছে, অল্প একটু লেখা, ওর বাইরে পড়া লাগবে না।
2 বছরের কম হলে সেই ক্ষেত্রে ষড়যন্ত্রের সদস্য 6 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। কিন্তু যে ক্ষেত্রে যে অপরাধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে সেই অপরাধের শাস্তি যদি 2 বছরের বেশি হলে বা মৃত্যুদণ্ড হলে বা যাবজ্জীবন কারাবাস হলে বা এবং মুক্ত কারাবাসের এবং মুক্ত অপরাধ সমূহ ষড়যন্ত্র করার জন্য কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান যদি কি না থাকে, সেই ক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারিত হয় সেভাবে শাস্তি নির্ধারিত হবে এবং সেই ক্ষেত্রে 109 থেকে 120 ধারা প্রযোজ্য হবে। অনেক কথা পড়লাম, বাট মূল কথা অল্প। 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করার জন্য বা বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য যদি সম্মত হয় এবং সেই অনুসারে যদি কোনো কর্মকাণ্ড হালকা পাতলা করে, তাহলে সেটাতে বলে অপরাধমূলক ষড়যন্ত্র। সংজ্ঞা দিছে 120 ক। আর অপরাধমূলক ষড়যন্ত্রটা যদি হয় মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের বা 2 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধের, তাহলে সাজা হবে প্ররোচনার মতো করে। এটা বলছে 120 খ। আর যদি এই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য বা 2 বছর বা তার বেশি মেয়াদী ষড়যন্ত্র না, অপরাধের ষড়যন্ত্র না হয়ে যদি 2 বছরের চেয়ে কম মেয়াদী কোনো অপরাধের ষড়যন্ত্র করি, তাহলে সাজা হবে কত? 6 মাস। এটা বলা আছে 120 খ। এবং এই যে অপরাধমূলক ষড়যন্ত্র, এটা দণ্ডবিধিতে যোগ করা হয় কত সালে? 1913। কততম অধ্যায়? 5 ক। বুঝছেন? এই হলো কাহিনী। 2022 সালে একটা দারুণ প্রশ্ন আসছে। এই প্রশ্ন আসলে মোটামুটি আপনারা পরীক্ষার হলে বুঝবেন না যে কাহিনী কি। আপনাদের পুরাতন বইতে নাই, বাট শুনেন। নিম্নের নিম্নের কোনটি অসংহত অপরাধ? ইনকোয়েট ক্রাইম। অপশনে আছে গণ উৎপাত, চুরি, ষড়যন্ত্র, সাধারণ জখম। বাংলাও বুঝবেন না, ইংরেজিও বুঝবেন না। অসংগত মানে কি? অসংগত মানে হলো অসম্পূর্ণ, যে অপরাধটা পুরোপুরি সম্পূর্ণ হয় নাই, এটার ইংরেজিতে বলে ইনকোয়েট, আর বাংলায় বলে কি? অসংহত। তাহলে গণ উৎপাত পুরোপুরি হয়ে যায়, চুরি পুরোপুরি হয়ে যায়, সাধারণ জখম পুরোপুরি হয়ে যায়, ষড়যন্ত্রতে মূল অপরাধটা হয় না, শুধু কি করি? পরিকল্পনাটা করি। তাই এই 4টার ভিতরে তাহলে ইনকোয়েট ক্রাইম কোনটা? ষড়যন্ত্র। বুঝতে পারছেন? হ্যাঁ, অসংহত মানে হলো অসম্পূর্ণ। এই যে নির্মলের জীবন অসংহত, এই কারণে কষ্টের নদী দিয়ে আইডি খুলছে। অসংহত মানে কি? যেটা সম্পূর্ণ হয় নাই। আচ্ছা, যাই হোক। তাহলে সেলফ প্র্যাকটিসে যে প্রশ্নগুলো আছে এগুলা মোটামুটি পড়ে ফেলবেন। আগামী দিন আমরা রাষ্ট্রবিরোধী অপরাধ সমূহ দিয়ে শুরু করব এবং আগামী দিনের আপনাদের পরীক্ষা 76 থেকে 120 খ এই পর্যন্ত সবাই পড়ে আসবেন। 76 থেকে 120 খ। যে শুক্রবার 4:30। স্যার কত মার্কের? মার্ক দিয়ে দরকার নাই, পড়েন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।